এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। এই মেয়ে প্রেগনেন্ট। কথাটা শুনতেই চমকে ওঠে বাড়ি সদ্য লোক। পাঠান সাহেব কোমল কণ্ঠে বললেন, এসব কি বলছো বাবা? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমার মেয়ে এমন নয়। আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল। আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কথাটি বলেই বরপক্ষকে তাড়া করে চলে যাওয়ার জন্য। সবাই নীরব। বধূ সেজে বসে থাকা আবার চোখ ছলছল করছে। সে চাইলেই চিৎকার করে অনেক কিছুই বলতে পারত, কিন্তু বলেনি। যাকে এতটা বছর ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিল, সে কিনা তাকে এত বড় অপবাদ দিয়ে চলে গেল। যেই মেয়ে আজ অবধি হাত ছুতে দেয়নি, সে কিনা আর কিছু ভাবতে পারলো না। আভা বসে পড়ল ফ্লোরে, ঝাপসা চোখে আনমনে তাকিয়ে আছে। পাঠান সাহেব স্তব্ধ। রাত্রি বাবার কাছে গিয়ে বলল, বাবা, তোমার মনে হয় আভা এমন? জবাব দিলেন না পাঠান সাহেব। দুটো মেয়েকে বেশ ভালোভাবেই ভালো শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি। একটু আগে সব কথাগুলো মাথার ওপর দিয়ে গেল মনে হচ্ছে। তখনই আভার মামা রাফসান চৌধুরী বললেন, আমার ছেলে তাশরিফ করবে আভাকে বিয়ে। পাঠান সাহেব অবাক হয়ে কাছে আসলেন রাফসান চৌধুরী। তারপর বললেন, এসব কি বলছেন ভাইজান? হ্যাঁ, তাশরিফ করবে আভাকে বিয়ে। তাশরিফ, এদিকে আসো। এক কোণায় দাঁড়িয়ে থাকা তাসরিফ বাবার কথায় হতবাক। কি বলছে তার বাবা? সে আভাকে বিয়ে করবে? সে তো গ্রামে আসতেই চায়নি। তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আভার বিয়েতে এসেছিল। তাসরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, এইসব কি বলছো বাবা? হুট করে আমি আভাকে বিয়ে করব? হ্যাঁ, করবে। এই বাড়ির মান সম্মান এখন তোমার হাতে। তাসরিফ তাকালো আভার দিকে। আভা কথা বলছে না, তার দৃষ্টি অন্যদিকে। তার ফুপু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকেই। তাসরিফ কিছু একটা ভেবে বলল, আমি আভাকে বিয়ে করব? একটু আগেই তাসরিফ আর আভার বিয়ে হয়ে গেল। চোখে পানি টলমল করছে রাত্রির। সে তাসরিফকে পছন্দ করত। তাসরিফের জন্য সে এতদিন কাউকে বিয়ে করছে না। পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। তখনই বিছানা থেকে উঠে বসে সে। দু চোখের পানি মুছে নিজেই নিজেকে বলল, যা হবার ছিল তাই হয়েছে। আমি তাসরিম ভাইকে পছন্দ করতাম, সে তো আমাকে পছন্দ করতো না। গাড়িতে বসে আছে তাসরিফ আর আভা। আভার দৃষ্টি জানালার বাইরে। সে গভীরভাবে কিছু ভাবছে। তাসরিফিও জানালার বাইরে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না সে আভাকে বিয়ে করেছে। হুট করে কি থেকে যে কি হয়ে গেল। আভা ঘাড় ফিরিয়ে এক পলক তাকালো তাসরিফের দিকে, আর শুকনো একটা ঢোক গিলে মনে মনে বলল, যাকে কিনা জমের মতো ভয় পাই তাকেই বিয়ে করতে হয়েছে। তখনই তাসরিফ ড্রাইভারকে বলল, গাড়িটা এইখানে একটু রাখো। কেন স্যার? তাসরিফ কোনো জবাব দিল না। মাঝপথে এইভাবে গাড়ি দাঁড় করিয়েছে বলে বেশ ভীত হয়ে পড়ল আভা। কি জানি এখন আবার কি করে তাসরিফ। তাসরিফ দাম্ভিক একটা ছেলে, শান্ত স্বভাবের, বেশি কথা বলে না। আবার যেই কথা বলে সেই কথাতে অটুট থাকে। তার চেহারায় সবসময় রাগী রাগী একটা ভাব থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই তাসরিফ ফিরে আসে। আভা দেখলো হাতে খাবার। চলুন। তাসরিফ আভার দিকে না তাকিয়ে খাবারের প্যাকেটটা আভার দিকে এগিয়ে দিয়ে বলল, খাবারটা খেয়ে নে। হকচকিয়ে ওঠে আভা। সে সত্যিই কি কথাটা শুনেছে, নাকি স্বপ্ন দেখছে? তাসরিফ বিরক্ত হয়ে তাকালো আভার দিকে, তারপর বলল, কি বলছি শুনতে পাসনি? সঙ্গে সঙ্গে আভা চট করে তাসরিফের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয়। নয়তো কখন ধমক দিয়ে বসবে কে জানে। তাসরিফ গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে। সেদিকে তাকিয়ে আভাকে বলল, খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছি। আমার খিদে পাইনি। তাসরিফ তাকায় আভার দিকে। খাবারটা আভার হাত থেকে নিয়ে নিজেই মেখে আভার মুখের সামনে ধরে বলল, হা কর। আভা বিস্ময় এখন আকাশ সম। চোখগুলো বড় বড় করে বলল, কি? তাসরিফ আবার দুই গাল চেপে হা করিয়ে আভার মুখে খাবার ভরে দেয়। তারপর মিনমিনিয়ে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী খুব ভালো করেই জানে কিভাবে রোগীকে খাওয়াতে হয়। দাঁড়াও, খবরদার এইবারে চৌকাট পেরোবে না। পা থেমে যায় আভার। সে মাথা উঁচু করে তাকালো। সামনেই দাঁড়িয়ে আছে তার মামি। চোখ মুখে অনল জ্বলছে যেন।
পেছনে এসে দাঁড়ালেন রাফসান চৌধুরী। গম্ভীর কণ্ঠে স্ত্রীকে বললেন, এইভাবে বাড়ির বউকে বাইরে দাঁড় করিয়ে রাখা চৌধুরী বাড়ির নিয়ম নেই নীরা। আমি আভাকে এই বাড়ির বউ হিসেবে কখনো মেনে নিব না চৌধুরী সাহেব। আমার ছেলেকে জোরপূর্বকভাবে তুমি বিয়ে করিয়েছো, এটাও কোনো নিয়মে ছিল না। এক্ষেত্রে আমিও চৌধুরী বাড়ির নিয়ম মানি না। রাফসান চৌধুরী ইচ্ছে করে স্ত্রীর কথার কোনো জবাব দিলেন না। তার বিশ্বাস তাসরিফ সবকিছু সামলে নেবে। তখনই তাসরিফ বলে উঠল, মা, এইভাবে বাইরে দাঁড়িয়ে কতক্ষণ থাকবো বলো? আমাদেরকে ভেতরে যেতে দাও, আমরা একসাথে বসে কথা বলি। ছেলের কথা শুনে কিছুটা নরম হলেন নীরা চৌধুরী। আবার দিকে না তাকিয়ে তাসরিফকে বলল, ভেতরে আসো। আফসান চৌধুরী মুচকি হাসেন। তিনি জানেন ওনার ছেলে কেমন। তাসরিফ যতই এই বিয়েতে নারাজ থাকুক, সে তার দায়িত্ব সবসময় পালন করবে। তুই বেলকনিতে কি করছিস? আর এখনো এই ভারী শাড়ি পরে আছিস কেন? ইস, চেঞ্জ কর। তাসরিফ নিচতলা থেকে এসেই দেখলো আভা বেলকনিতে। তখনই উপরিউক্ত কথাটি সে বলল। মাকে বোঝাতে ভীষণ কষ্ট হয়েছে তার, কিন্তু সে তো চায় না তার দায়িত্বে কমতি থাকুক। আভাকে সে হয়তো স্বামীর অধিকার দিতে পারবে না, কিন্তু আভার প্রতি কোনো দায়িত্ব সে এড়িয়ে যাবে না। এইসব ভাবতেই তিক্ত শ্বাস ফেলে সে। এইভাবে তাকিয়ে আছিস কেন? কি বলছি শুনতে পাসনি? আভা বলল, এখানে তো আমি কোনো ড্রেস নিয়ে আসিনি তাশরিফ ভাই। তাসরিফ কিছু একটা ভেবে বলল, আমার ওয়ার্ড্রপ থেকে আমার টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যা। আভা শুকনো ঢোক গিলছে বারবার। তার সাথে এসব কি হচ্ছে যে তাসরিফ চৌধুরী নিজের সামান্য পানির গ্লাস কারোর সাথে শেয়ার করে না, সে ড্রেস শেয়ার করছে। না, হ্যাঁ। আভা জলদি ওয়ার্ড্রপ থেকে একটা ব্লু রঙের টি শার্ট আর ব্ল্যাক কালার ট্রাউজার নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। আভা ওয়াশরুম থেকে বেরোতেই তাসরিফ তার দিকে তাকায়, থমকে যায় সে আভাকে দেখে। এত সুন্দর লাগছে কেন আভাকে আজ? এর আগেও তো সে আভাকে দেখেছে, এমন অনুভূতি তো ছিল না। আভা তাসরিফের এমন চাহনি দেখে সংকোচে পড়ে যায়। সে আমতা আমতা করে বলল, আপনি ফ্রেশ হবেন না? তাসরিফের ধ্যান আসতেই সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে সে। কি করতে যাচ্ছিল এইটা সে? তাসরিফ ফোন টিপতে টিপতে বলল, আমি নিচতলা থেকে ফ্রেশ হয়ে এসেছি, চল নিচে যাই, ডিনার করব। আভা অবাক হয়ে বলল, কি, এই অবস্থায় আমি নিচে যাব? আজব, এই অবস্থায় নিচে যাব মানে? তুই কি খারাপ অবস্থায় আছিস? মানে টি শার্ট পরে? তাসরিফ বুঝতে পেরে বলল, আচ্ছা, তুই রুমেই থাক, আমি আমাদের দুজনের খাবার রুমে নিয়ে চলে আসছি। কথাটি বলেই তাসরিফ বিদ্যুৎ গতিতে রুম থেকে বেরিয়ে যায়। আভা হা করে তাকিয়ে আছে তাসরিফের যাওয়ার পানে। এটা কি আসলেই সেই দাম্ভিক ডাক্তার সাহেব, নাকি অন্য কেউ? তুই রুমে খাবার নিয়ে যাবি মানে? দরকার হলে ওই মেয়ে না খেয়ে থাকবে, তুই কেন রুমে গিয়ে খাবি? তাসরিফ প্লেটে খাবার নিজে নিতে নিতে বলল, মা, আমি খাবো, আভা না খেয়ে থাকবে এটা তো হয় না। বিয়েটা অস্বীকার যতই করি, সব কিছুর বিপরীতে এইটাই সত্যি, আভা আমার ওয়াইফ। তাশরিফ, তুই আমার মুখে মুখে কথা বলছিস? সরি মা, হার্ট করে থাকলে। মা, ডক্টর তাশরিফ চৌধুরী তার দায়িত্ব যথাযথভাবেই পালন করে, সেক্ষেত্রে আভা এখন আমার দায়িত্ব, ওর সম্মান মানে এখন আমার সম্মান। তাসরিফ খাবার নিয়ে চলে যেতেই রাফসান চৌধুরী বউকে শুনিয়ে শুনিয়ে বললেন, ছেলে এখন খোকা নয়, এটাও তার মাকে বুঝতে হবে। নীরা চৌধুরী বললেন, চৌধুরী সাহেব, তুমি আমাকে একদম খোঁচা মেরে কথা বলবে না, বলে দিলাম। ইস, কি হয়েছে হাতে দেখি? আবার হাত দেখতেই তাসরিফ বলল, আঙুল কেটেছিস কিভাবে? না মানে তাসরিফ নিজের খাবারের প্লেটটা রেখে আভার খাবারের প্লেটটা নিয়ে বলল, আমি খাইয়ে দিচ্ছি, আজ খাইয়ে দিচ্ছি বলে সবসময় খাইয়ে দিব, ওইটা মাথা থেকে নামিয়ে ফেল। আর ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ হয়ে কেয়ারলেসের মতো এই কেটে ফেলবি ওই কেটে ফেলবি এসব চলবে না, বুঝতে পেরেছিস? আভা অবাক হয়ে মনে মনে বলল, ডাক্তার সাহেব আমাকে ওয়াইফ বলল, সত্যি শুনেছি নাকি কানে কম শুনলাম? আভাকে খাইয়ে তাসরিফ বলল,
তুই গিয়ে বিছানায় শুয়ে পড়। আপনি? তাসরিফ খাবার খেতে খেতে বলল, আমি কি? আমিও ঘুমাবো বিছানায়। কি? আভা ভীত চাহনিতে বলল। আপনি বিছানায় ঘুমান, আমি নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়ছি। তাসরিফ খাওয়া শেষে আভার একদম কাছে আসে। আভা ঘাবড়ে যায়। আভা কিছু বলতে যাবে তার আগেই তাসরিফ আবার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী নিজেকে কন্ট্রোল করতে পারে। মিসেস আভা চৌধুরী। এই তুই নাক ডাকছিস কেন আভা? মধ্যরাতে ঘুম থেকে জেগে ওঠে তাসরিফ। আবার নাক ডাকাতে সে ঘুমোতেই পারছে না। আবার হেলদোল নেই, সে গভীর ঘুমে আচ্ছন্ন। তাসরিফের চোখ আটকে যায় আভার থুতনিতে সেই ছোট্ট তিলটার দিকে। ঘুমন্ত আভাকে এমনিতেই সুন্দর লাগছে, তার মধ্যে তিলটা একটু বেশি আকর্ষণ করছে তাকে। তাসরিফ আভার দিকে একদানে তাকিয়ে বেলকনিতে চলে গেল। প্যান্টের দুই পকেটে হাত রেখে দাঁড়ালো সে। অন্ধকারে আবৃত শহর, রাস্তার পাশে কুকুর বসে আছে। নির্জন পরিবেশে তাসরিফ মনে মনে ভাবলো, কিছুক্ষণ আগেই মাত্র কয়েক ঘন্টায় জীবনের ঘন্টা বদলে গেল। এত সহজ জীবনের মোড় ঘুরানো। আমি হয়তো এখন আর আগের জীবনটা পাবো না, কারণ এখন আমার জীবনের সাথে আরও একজনের জীবন জড়িত। আই হোপ সব কিছু ধীরে ধীরে মানিয়ে নিব। মিঠা মিঠা রোদ্দুরের আলোতে ঘুম ভাঙে আভার। ঘুম ভাঙতেই সামনে রাত্রিকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সে। আভা চিৎকার করে বলল, আপু, আরে আস্তে, কান ফেটে যাবে তো। তুমি কখন এলে? বাবা মা এসেছে? না, শুধু আমি এসেছি। এসেছে ভালো করেছো, আমি তোমার সাথে যাব। রাত্রি অবাক হয়ে বলল, তুই আবার কোথায় যাবি? কেন, আমাদের বাড়িতে? না, এখন মাম্মি যেতে দিবে না। বিয়েটা মামা মানলেও মামি এখনও পুরোপুরি মেনে নেয়নি। কাজেই আপাতত এই বাড়িতে না যাওয়াই ভালো। তখনই আভা রুমের চারিদিকে চোখ বুলালো। রাত্রি আভার দৃষ্টি দেখে বলল, কাকে খুঁজছিস? ডাক্তারকে বুঝি? আভা লজ্জা পেয়ে বলল, আরে আপু, কি বলো? আমি কেন ওই রাগী মানুষকে খুঁজতে যাব? রাত্রি হেসে বলল। তাসরিফ ভাই হসপিটালে গেছে, ইমার্জেন্সি তাই। তখনই রাত্রির ফোনে কল আসে। রাত্রি অবাক হয়ে ফোনের স্ক্রিনে তাকালো। আভা বলল। কি হয়েছে আপু? রাত্রি জবাব না দিয়ে কল ধরে। তারপর ওপাশ থেকে তাসরিফ বলল, রাত্রি, আভা উঠেছে? উঠেছে। ওকে ফোনটা দে তো। রাত্রি আভাকে বলল। নেই তাসরিফ ভাই। আভা আর রাত্রি বিস্ময় কাটছেই না। তাসরিফ কখনো তাদের সাথে তেমন কথাই বলতো না। গ্রামে কোনো অনুষ্ঠান থাকলে যেত, আর কিছু সময় থেকে ঢাকায় চলে আসতো। শোন, মা কিছু বললে তুই কিছু বলবি না। ফ্রেশ হয়ে চুপচাপ গিয়ে খেয়ে নে। আমি সন্ধেবেলায় চলে আসব। এসে তোকে নিয়ে একটু শপিং মলে যাব। কি কি লাগবে একটা লিস্ট করে নে। আভার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। তাসরিফ তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে কেন? এই তাসরিফ চৌধুরীকে তো সে চেনে না। সন্ধ্যায় তাসরিফ হসপিটাল থেকে বাসায় আসে। এসে দেখে আবার চুপচাপ বেলকনিতে বসে বই পড়ছে। লাল রঙের শাড়িতে মেয়েটাকে মায়াবতী বললেও কম বলা হবে। তখনই আভা বলল, আপনি কখন আসলেন? আমাকে ডাকলেন না যে? না, মানে এখনই এসেছি। আমি ফ্রেশ হয়ে আসছি। তুই রেডি? হ্যাঁ, রাত্রি চলে গেছে? বলেছিলাম থাকতে। বলেছিলি, জোর করিসনি। এইটা বলেই তাসরিফ ওয়াশরুমে চলে যায়। আভা বিড়বিড় করে বলল, আজব, এমন ভাব যেন আমি চাইনি আমার বোন থাকুক। তাসরিফের সাথে শপিং মলে সে আভা পড়েছে আরেক বিপদে। মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে থাকতে হচ্ছে, মুখে মাস্ক পরিয়েছে তাসরিফ। বারবার শাড়ির আঁচল ঠিক করে ধরতে বলছে আভাকে। আভা মনে মনে বলল, এইরকম না করে আপনার মনে লুকিয়ে রাখলেই তো পারেন ডাক্তার সাহেব, তাহলেই তো এত লুকিয়ে থাকতে হয় না আমাকে। আভার ভাবনার মাঝে তাসরিফ মুখ গম্ভীর করে বলল, তুই কি শপিং মলে ছেলে দেখতে এসেছিস আভা? ওই দিকে তাকিয়ে আছিস কেন? আবার ছেলেটাও তোকে দেখে হাসছে। তুই এইসব করতেই পারিস। আমার জেলাস টেলাস হচ্ছে না, কিন্তু দেখতে হবে না তুই কার সাথে বেরিয়েছিস। আমারও তো একটা রেসপেক্টের ব্যাপার আছে। আভা অবাক হয়ে সামনে তাকালো।
আসলেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। আজব, সে তো ছেলেটির দিকে তাকায়নি, তাহলে তাকে কেন এইসব বলছে? আর উনি কি বাঘ যে ওনার সাথে বেরোলে আর কিছু ভাবতে পারলো না আভা। তাসরিফ ধমক দিয়ে বলল, এই ওইখানে তাকিয়ে আছিস কেন আবার? চল ভেতরে চল, কেনাকাটা করে বাসায় গিয়ে ছেলেদের মুখ দেখিস। বাসায় ছেলে পাবো কোথায়? বাসায় তো কেবল দুজনই পুরুষ মানুষ আছে, একজন মামা আর একজন আপনি। মামি তো মামার দিকে তাকায়, তাহলে আমি কি আপনার দিকে তাকাবো? শেষের কথাটি বেশ উচ্চস্বরে বলে ফেললো আভা। সে তাকায় তাসরিফের দিকে। সে এইবার জিহ্বায় কামড় দেয়। সে বেশ ভালো করে বুঝতে পেরেছে ভুল সময় ভুল প্রশ্ন করেছে তাসরিফকে। আভা মুখ গোমড়া করে বসে আছে সোফায়। তাসরিফ বিছানায় আধা শোয়া হয়ে ল্যাপটপ টিপছে। আবার মুখ গোমড়া করার কারণ হলো তারা শপিং মল থেকে আসতেই দেখলো রাহা এসেছে এই বাড়িতে। রাহা হলো তাসরিফের ফ্রেন্ড। লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। মেডিকেলে সে তাসরিফের সাথেই পড়েছিল। তাসরিফকে দেখতেই রাহা জড়িয়ে ধরলো। আভা ভেবেই পায় না বন্ধুর মতো থাকবে, সে কেন জড়িয়ে ধরবে? তাও আবার সে নাকি এইখানে কিছুদিন থাকবে। তখনই রুমে রাহা আসে। রুমে ঢুকতে ঢুকতে বলল, হেই তাশরিফ, রাতে তোদের রুমে আসলাম, কিছু মনে করিসনি তো? তাসরিফ চোখ তুলে তাকায় রাহার দিকে, তারপর হেসে বলল, প্রবলেম নেই রাহা, বস এখানে। আভা যা তো 2 কাপ কফি নিয়ে আয় তো। আভা মুখ বাঁকিয়ে বলল, আমার ক্লান্ত লাগছে, ঘুমাবো। আপনারা স্টোর রুমে গিয়ে কথা বলুন আর কফি নিজে বানিয়ে নিন। তাসরিফ আভার দিকে কঠিন চোখে তাকালো। আভা পাত্তা দিল না। তাসরিফ কথা এড়োতে বলল, চল রাহা, স্টোর রুমে গিয়ে কথা বলি, শুনবো কেমন কাটালি লন্ডন লাইফ। তাসরিফ আর রাহা রুম থেকে যেতেই আভা গিয়ে বিছানায় বসলো। তারপর নিজে নিজে বলল, আমাদের সামনে এমন ভাবে থাকে যেন হাসতেই জানে না, অথচ নিজের বান্ধবীর সাথে কি হাসি, যেন হাসি ছাড়া তিনি কথাই বলেন না। আভার চোখে ঘুম আসছে না। দেয়ার ঘড়ির দিকে তাকালো সে। রাত 12টা বাজতে চললো। এখনো তাসরিফ রুমে আসার নাম নেই। আভা চোখ বন্ধ করলো, মনে মনে বলল, কেন আমার সাথে তুমি এমন করলে ফারাবি? ভালোবেসেছিলাম তো তোমায়, কিভাবে পারলে আমার সাথে এমন করতে? তোমাকে এর জবাব দিতে হবে ফারাবি, দিতেই হবে। আই ওয়ান্ট আনসার মিস্টার ফারাবি রাজ। বিয়ের আসরে এত বড় অপবাদ দিলে যে আমি বোবা হয়ে গেলাম। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের কোণে পানি এসে ভিড় বেঁধেছে তার টেরও পায়নি আভা। ঠিক তখনই তাসরিফ রুমে আসে। আভা তড়িঘড়ি করে ঘুমের ভান ধরে। তাসরিফ রুমে এসে ল্যাপটপটা সোফায় রেখে আভার দিকে তাকায়। আস্তে করে বলল, এত জলদি ঘুমিয়ে পড়লো? আভা ওপাশে মুখ করে বলল, কেন, তাতে কি সুবিধা বেড়ে গেল? রাহা আপুর সাথে কি আরো আড্ডা দিতে যাবেন তাশরিফ ভাই? মিনমিনিয়ে হাসলো তাসরিফ, যদিও সেই হাসির কারণ সে নিজেও জানে না। আমি তো জানতামই তুই ঘুমাসনি। আভা ভ্রু কুঁচকে বলল, আমি ঘুমিয়েছি নাকি ঘুমাইনি তা কে দেখতে বলেছে আপনাকে? এত কথা না বলে ঘুমা, অতিরিক্ত রাত জাগলে সকালে মাথা পেইন করবে। নিজে ডাক্তার হয়ে নিজেই রুলস ব্রেক কিভাবে করেন তাশরিফ ভাই? তাসরিফ হাতের ঘড়ি খুলতে খুলতে বলল, আমি ভীষণ ক্লান্ত, ঘুমানো উচিত, এখন শুয়ে পড়বো। আভার ভাবতেই অবাক লাগে সে আর তাসরিফ এক বিছানায় ঘুমায়। পরক্ষণেই আভার মন খারাপ হয়ে যায়। এত কাছে থেকেও সে স্বামীর আদর পায় না। আবার হুট করেই আনমনে বলে উঠল, কেউ আমাকে আদর করে না। তাসরিফের পাতল কর্ণে কথাটা পৌঁছাতে সে বিস্ময় নিয়ে বলল, তুই চুপচাপ শুয়ে পড়। আভা আমতা আমতা করে ভাবল, আজব, এত আস্তে কথা বলেছে সে, তাও কিভাবে কথাটি শুনতে পেল। আবার তুতলিয়ে বলল, না মানে। তাসরিফ দাম্ভিক মুখশ্রী নিয়ে বলল, তুমি লাইট অফ করে দে, গুড নাইট। আভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজের মাথায় নিজেই টোকা দিয়ে বলল, আভা এখনই তো জমের বাড়ি যাচ্ছিলি। ঘুম থেকে উঠেছে মাত্র আভা। তার ভীষণ বিরক্ত লাগছে এখন। সকাল সকাল এই রাহা এসে দরজায় এমন কড়া নাড়ছিল যে দরজা না খুলে সে থাকতেই পারছিল না। রাহা আভার দিকে তাকিয়ে মুখ বাঁকা করে তাসরিফকে ঘুম থেকে জাগানোর জন্য তাসরিফকে ডাকছে। এই তাশরিফ, তাশরিফ উঠো। আড়মোড়া ভেঙে জেগে উঠে তাসরিফ। সকাল সকাল রাহাকে দেখতে পেয়ে বলল,
তুমি কখন ঘুম থেকে উঠেছো রাহা? সে অনেক সকালে উঠেছে। সকাল সকাল ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, জানো তো? তাসরিফ হেসে বলল, অ্যাকচুয়ালি আমি রাত 11টায় শুয়ে পড়ি অলওয়েজ। গত রাতে ঘুমাতে একটু লেট হলো, তাই আর্লি উঠতে পারিনি। হসপিটালে যাবে না? ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আভার গা জ্বলে যাচ্ছে। সে যে এই রুমে আছে তা যেন তারা দুজন দেখছেই না। বউ থাকতে বান্ধবী কেন এমনভাবে কথা বলবে? এমন ভাব করছে যেন তিনি বউ, আর আভা বানের জলে ভেসে এসে পদ্ম পাতা। রাহা চলে যেতে আভা নাক ভেঙচি কেটে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তাসরিফ বুঝতেই পারলো না আভা কেন এমন করছে। আভা ফ্রেশ হয়ে আসার পর তাসরিফ ওয়াশরুমে যায়। ভুলে সে টি শার্ট নিয়ে যায়নি। ভেতর থেকে আভাকে বলল, আভা, আমাকে একটা টি শার্ট দে তো। আভা উচ্চস্বরে বলল। রাহা আপু বলেন। তাসরিফ অবাক হয় আভার উত্তর শুনে। এই কেমন উত্তর? তাসরিফ বলল, রাহা আমার বউ নাকি তুই আমার বউ? আজব কথাবার্তা বলিস কেন? আভা নাক মুখ কালো করে তাসরিফকে যে ওয়াশরুমে টি শার্ট দিতে যাবে এমন সময় পাউডারের পানিতে পা পিছলে গিয়ে ওয়াশরুমের ভেতরে তাসরিফের বুকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। লজ্জায় আভা তাকাতেই পারছে না তাসরিফের দিকে। তাসরিফেরও সংকোচ ফিল হচ্ছে একটু আগের বিষয়টির জন্য। ভাগ্যিস সে শুধু টি শার্ট ছাড়া ছিল, নয়তো এসব ভাবতে আটকে ওঠে সে আভার লজ্জা আর তার সংকোচ ভাঙার জন্য আভাকে বলল, রেডি হ, হসপিটালে যাওয়ার সময় তোকে ভার্সিটিতে নামিয়ে যাব। ভার্সিটি? হ্যাঁ, ভার্সিটি। রেডি হয়ে নে। আভা মিনমিন করে বলল, আজব, বিয়ে করেছি সংসার সামলাবো, জামাই সামলাবো, তা না করে পড়াশোনা কেন সামলাতে যাব? তা রাহা, তুমি কখন লন্ডন ব্যাক করছো? খাবার টেবিলে খেতে বসেছে সবাই। এমন সময় রাফসান চৌধুরী রাহাকে উপরোক্ত কথাটি বললেন। রাহাকে তিনি আভা আর তাসরিফের মধ্যে আসাটা ঠিক পছন্দ করছেন না। সবেমাত্র বিয়েটা হলো, এখন ওদের উচিত দুজন আলাদা সময় কাটানো। এর মধ্যে এই মেয়েটি আসার কী বা দরকার ছিল? নীরা চৌধুরী বেশ ভালোই বুঝতে পেরেছেন স্বামী যে খুঁচিয়ে কথাটা বলেছেন। তখনই তিনি সুযোগ পেলেন, রাহাকে বললেন, রাফা, তুমি কিন্তু এখানে বেশ কয়েকদিন থেকে যাবে। নিজের বাড়ির মতো থাকবে, খাবে। জানো, আমি চেয়েছিলাম আমার তাশরিফকে তোমার মতো একটা মেয়ের সাথে বিয়ে দিতে, কিন্তু কি থেকে যে কি ভুল হয়ে গেল। আভা কোনো জবাব দিল না। সে চুপচাপ খাচ্ছে। তাসরিফ খেতে খেতে মাকে বলল, মা, রাহাকে খেতে দাও তো এখন। আমার সাথে ও হসপিটালে যাবে। তখনই আফসান চৌধুরী বললেন। রাহা যাবে কেন? রাহা বলল, আসলে আঙ্কেল, আমি তাশরিফের হসপিটালটা দেখতে যাব। দেখতে হবে না তাশরিফ কেমন হসপিটালের ডক্টর? কি বলেন মিস্টার তাশরিফ চৌধুরী? তাসরিফ বিনিময়ে হাসলো কেবল। রাহা সামনের সিটে বসতে যাবে তখনই আভা জলদি করে গিয়ে তাসরিফের পাশে গিয়ে বসে পড়ল। তাসরিফ ভ্রু কুঁচকে বুঝতে চেষ্টা করলো ব্যাপারটা কি হয়েছে। রাহা বাধ্য হয়ে পেছনের সিটে বসলো। তাসরিফ ড্রাইভ করতে করতে রাহাকে বলল, তা রাহা, বিয়ের কি প্ল্যান ট্যান করেছো নাকি? আপাতত ইচ্ছে নেই, যাকে চেয়েছিলাম তাকে পাইনি, অপেক্ষাটা শেষ হোক। তাসরিফ বুঝেও না বোঝার ভঙ্গিমাতেই নীরব রইল। আভা চোখ ছোট ছোট করে তাকালো তাসরিফের দিকে। তাসরিফ আর চোখে তাকালো আভার দিকে। আবার চাহনি দেখে বলল, চোখের সমস্যা হয়েছে, ট্রিটমেন্ট করব। থতমত খেয়ে যায় আভা। রাহা ফিক করে হেসে ফেলে তাসরিফের কথায়। আভার রাগ আর দেখে কে, মনে মনে ভীষণ ক্ষিপ্ত হয়। কি দরকার ছিল মেয়েটার সামনে এসব বলার? আভা কথা এড়োতে বলল, আপনি কি চোখের ডাক্তার? না, হতে সমস্যা কোথায়? তাহলে তো মনের ডাক্তার হতেও সমস্যা নেই, তাই না? আবার ভার্সিটির সামনে গাড়ি থামাতেই আভা দেখতে পেল ফারাবি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে বন্ধুদের সাথে। ফারাবি ঢাকার ছেলে। আভা গ্রাম থেকে এসে চৌধুরী বাড়িতে থেকে পরীক্ষা দিত। তখনই ফারাবির সাথে তার পরিচয় ঘটে। ফারাবির পড়াশোনা অনেক আগেই শেষ। সে ক্যাম্পাসে এমনিতেই মাঝে মাঝে আসে। সে এখনো বুঝে উঠতে পারছে না ফারাবি কেন তার সাথে এমন করলো। তাসরিফ বিষয়টা লক্ষ্য করলো। তারপর গাড়ি থেকে নেমে রাহাকে বলল, রাহা, তুমি বসে থাকো, আমি আসছি। কি দেখছিস ওদিকে? আভা তাসরিফের দিকে তাকায়, তারপর বলল, ফারাবি? তাসরিফ আবার হাত ধরে বলল, আমার সাথে চল। তাসরিফ আর আভা ফারাবির সামনে গিয়ে দাঁড়ালো। ফারাবির হাসি মুখ মুহূর্তেই মলিন হয়ে গেল। রক্তিম চক্ষু নিয়ে আভা
তাকিয়েই আছে ফারাবির দিকে। মুহূর্তেই নিজেকে আর সামলাতে না পেরে ফারাবির শার্টের কলার চেপে বলল, কেন আমার সাথে এমন করলেন মিস্টার ফারাবি রাজ? ওয়াই? কি অপরাধ ছিল আমার? ফারাবি নিশ্চুপ, সে জবাব দিল না। আভা আবার বলে উঠল, আপনার প্রতি আমার ভালোবাসা কখনোই ছিল না, কিন্তু খুব পছন্দ করতাম। ওই পছন্দ থেকেই আপনার বিয়ের প্রপোজাল একসেপ্ট করেছিলাম আমি। আপনি সেই সুবাদে আমার জীবনটাই বদলে দিলেন। দেখুন দেখুন না, এখন আমার সামনে আমার স্বামী আছে, ডক্টর তাশরিফ চৌধুরী। সে আমার জন্য বেটার অপশন নন, কিন্তু আমার জন্য আল্লাহ তাআলার এক বিশেষ রহমত। ফারাবি কিছু বলতে যাবে, ঠিক তখনই আভা ফারাবির গালে কষিয়ে এক থাপ্পড় দেয়। তাসরিফ স্বাভাবিক, তার মাঝে অবাককর কিছুই নেই। তাসরিফ আভাকে বলল, তুই এখন ক্লাসে যা। আভা তাসরিফের কথার বিপরীতে কথা না বলে ক্লাসে চলে যায়। তাসরিফ ফারাবিকে বলল, ফারাবি, আই ডোন্ট নো হোয়াই ইউ ডিড ইট, বাট ট্রাস্ট মি, ইটস ভেরি রং ওয়ে। খুব ভুল একটা পথ ছিল। তুমি যা করেছো খুব বাজে করেছো। আজ আমার হাতে সময় নেই, তাই তোমার সাথে বোঝাপড়াটা ঠিক ভালোভাবে বুঝে নিতে পারলাম না। খুব শীঘ্রই তাসরিফ চৌধুরীর মুখোমুখি তুমি হতে যাচ্ছ, ফারাবি রাজ। কথাগুলো বলেই তাসরিফ গাড়ির দিকে এগিয়ে যায়। ফারাবি গালে হাত রেখে মনে মনে বলল, আভা, আই অ্যাম রিয়ালি সরি। আমার কাছে প্রতিশোধের চেয়ে ভালোবাসা বড় নয়। তাশরিফ চৌধুরী ঠিকই বলেছে। তুই কেন ভরা বিয়ে বাড়িতে মেয়েটাকে এত বড় একটা অপবাদ দিয়ে দিয়েছিস ফারাবি? তাশরিফ চৌধুরী না থাকলে মেয়েটার আজ কি হতো ভাবতে পারছিস? ফারাবি কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে। তার মা আইমান রাজ দেখলেন ছেলের মন খারাপ, তখন কারণ জিজ্ঞেস করলেন। জবাবে ফারাবি মাকে ক্যাম্পাসের সব ঘটনা বলল। কথাগুলো শুনে আইমান রাজ ছেলেকে উপরোক্ত কথাগুলো বললেন। ফারাবি অবাক হয়ে বলল, মম, আমি তোমার ছেলে নাকি তাসরিফ? তুমি ওর হয়ে কথা বলছো কেন? আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না ফারাবি, যা সত্যি তা শুধু প্রকাশ করছি। ফারাবি তার রুমে চলে গেল। রুমের ভেতরে সে যে ছোট্ট সিক্রেট একটা রুম রেখেছে সেইটাকে চাবি দিয়ে খুলল। এই রুমটার কথা শুধু ফারাবির মম আর ড্যাড জানে। ফারাবি ওই রুমটায় প্রবেশ করতেই দেওয়ালে টাঙানো আভার ছবির দিকে তাকালো। ফারাবির চোখে পানি। তার তো প্রতিশোধ নেওয়া প্রায় শেষ। অপবাদ দিয়ে অপমান করেছে আভাকে, এখন আভাকে ভালোবেসে আবার কাছে টানবে সে, কেড়ে নেবে ডক্টর তাসরিফ চৌধুরীর কাছ থেকে আভাকে। এইসব ভাবতেই পকেট থেকে ফোন বের করলো সে। একটা নম্বরে কল দেয়। ওপাশ থেকে কল কাটতেই ফারাবির ফোনে একটা মেসেজ এলো। আমি একটু পর কল ব্যাক করছি তোমায়, ফারাবি। ডক্টর তাশরিফ, আপনি বিয়ে করেছেন আমরা জানলাম না। আপনি ম্যামকে নিয়ে হসপিটালে আসবেন তাও জানালেন না। আমাদেরও তো একটা দায়িত্ব আছে নাকি? হেসে হেসে কথাগুলো বলছিলেন তিনজন ডক্টর। তাসরিফের পাশে রাহাকে দেখে তারা কথাগুলো বলছিল। তাসরিফ কিছু বলতে যাবে এমন সময় রাহা মুচকি হেসে বলল, আসলে তাশরিফ সময় পাইনি জানানোর। একদিন অবশ্যই সময় করে বাসায় ইনভাইট রইলো, আসবেন কিন্তু। বিনিময়ে ডক্টররা হেসে বলল। অফকোর্স ম্যাম। তাসরিফ তার চেম্বারে যেতে যেতে বলল, তুমি এটা কি বললে রাহা? ওনারা ভুল বুঝছে, ভুলটা ভাঙানো উচিত। রাহা হেসে বলল, সারপ্রাইজ রাখো এটা। তোমাদের রিসেপশনেই না হয় সবাই আবার সাথে পরিচিত হলো, সমস্যা কোথায়? তাসরিফ ভেবে বলল, ওকে, তাই হোক। আচ্ছা তাশরিফ, তোমার কি আভার প্রতি কোনো ইন্টারেস্ট আছে? তাসরিফ তাকালো রাহার দিকে, বলল, কোন ইন্টারেস্টের কথা বলছো তুমি রাহা? ওয়াইফ। দেখো রাহা, বিয়েটা এমনভাবে হয়েছে যে সব কিছুই অগোছালো লাগছে। ইন্টারেস্ট না থাকলেও এইটা আমাকে মানতেই হয় যে আভা আমার ওয়াইফ এখন নেই। তাই বলে যে কখনো ইন্টারেস্ট হবে না তা কিন্তু নয়। তাশরিফ, মনে আছে তোমাকে আমি বলেছিলাম একদিন, উইল ইউ ম্যারি মি তাশরিফ? তখন তুমি বলেছিলে বিয়ের প্রতি তোমার আপাতত কোনো ইন্টারেস্ট নেই। 5 বছরে ইন্টারেস্ট তৈরি হয়নি, তা কে বলছে তোমায় রাহা? রাহা কোনো উত্তর পেল না। তাসরিফকে বলল, আমি একটু আসছি। তখনই রাহার ফোনে কল আসে। রাহা এদিক ওদিক তাকিয়ে কলটা রিসিভ করতেই বলল, তুমি আমাকে কেন ডাকছো ফারাবি? আমি তোমাকে কল ব্যাক করবো বলেছিলাম না ফারাবি? ওপাশ থেকে ফারাবি বিরক্তি কণ্ঠে বলল,
তুমি কি এখন তাসরিফের সাথে আছো? ছিলাম তাশরিফের সাথে, ভাগ্যিস বেরিয়েছিলাম। আমাকে দেখেছিলে ভার্সিটিতে? না, তুমি বোধহয় গাড়িতে ছিলে। না, তুমি বোধহয় গাড়িতে ছিলে। শোনো রাহা, যে কোনো মূল্যে এখন আমি রাভাকে আমার করে চাই। আই ওয়ান্ট দ্য গার্ল অ্যাট এনি কস্ট। এত যেহেতু ভালোবাসা, তাহলে কেন বিয়ের আসর থেকে উঠে পড়লে? তোমার একটা ভুলের জন্য আমি তাশরিফকে হারাতে বসেছি। রিভেঞ্জ রাহা, ইটস এ রিভেঞ্জ। এখন কোথায় গেল তোমার রিভেঞ্জ ফারাবি? রাহা, তুমি ভুলে যেও না, আমার হেল্প ছাড়া তাজরিফকে তুমি কখনো পাবে না। রাহা চুপ হয়ে গেল। আসলেই তো, ফারাবিকে ছাড়া সে তাসরিফকে কখনোই নিজের করে পাবে না। কি করতে হবে বলো? আজ রাতে দেখা করো আমার সাথে। কোথায়? লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। কল কাটতেই পেছনে ফিরে তাসরিফকে দেখে চমকে ওঠে রাহা। আমতা আমতা করে বলল, তাশরিফ, তুমি এখানে কখন বেরোলে? কার সাথে তুমি কথা বলছিলে রাহা? কোথায় যাবে রাতে? রাহা জোরপূর্বক হেসে বলল, আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবো তাশরিফ। দাঁড়াও আভা। পেছন ফিরে তাকাতেই ফারাবিকে দেখে চোখ মুখ কঠিন করলো আভা। সে তাসরিফের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল কলেজ শেষে। কোথা থেকে ফারাবি আসলো সে ভেবে পাচ্ছে না। আভা, তুমি আমাকে কেন ডাকছো ফারাবি? সকালের থাপ্পড়টা এত জলদি ভুলে গেছো? আমি তোমার কাছে কিছু কথা বলতে চাই। লজ্জা করে না তোমার একটা বিবাহিত মেয়েকে বিরক্ত করতে? না করো না, বিকজ আই লাভ ইউ। কথাটি বলার সাথে সাথে ফারাবির কলার চেপে ধরে তাসরিফ। ঘুষি দিতে দিতে বলে, নেক্সট টাইম আভার পেছনে তোকে দেখলে আই জাস্ট কিল ইউ ফারাবি, জাস্ট কিল ইউ। আচমকা তাসরিফ এইভাবে চলে আসবে তা ভাবতে পারেনি আভা। আভা ছাড়াতে ছাড়াতে বলল, স্টপ, স্টপ দিস তাশরিফ ভাই। চারদিকে সবাই তাকিয়ে আছে, ছাড়ুন ওকে। ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি শার্টের কলার পেছনে নিতে নিতে বলল, ডক্টর তাসরিফ চৌধুরী, খুব শীঘ্রই তুমি এই পৃথিবী থেকে বিদায় নেবে। এটা ফারাবি রাজের চ্যালেঞ্জ। বাসায় প্রবেশ করতেই কারোর সাথে কোনো কথা না বলে সোজা উপরতলায় চলে যায় তাসরিফ। তার পেছন পেছন বাসায় ঢুকছে আভা। রাফসান চৌধুরী বসে বসে চা খাচ্ছিলেন, সাথে ছিলেন নীরা চৌধুরী। রাফসান চৌধুরী ছেলের এমন হাবভাব দেখে আভাকে বলল, আভা, কি হয়েছে? তাসরিফ এমন করছে কেন? আভা উপরতলার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কই মামা, কিছু হয়নি তো। নীরা চৌধুরী কপট রাগ নিয়ে বললেন, শুধুমাত্র তোমার জন্য আমার ছেলেটার আজ এই অবস্থা। কি জানি কি করেছো যার জন্য তাশরিফ এতটা রেগে আছে। আভা নিচু স্বরে বলল, আমি সত্যি কিছু করিনি মামি। এই মেয়ে, একদম তর্ক করবে না। যাই তো, গিয়ে দেখি ছেলেটা কি হয়েছে। নীরা বেগম উঠে দাঁড়াতেই রাফসান চৌধুরী আভাকে নরম কণ্ঠে বললেন, আয় মা, আমার পাশে বস। আভা গিয়ে মামার পাশে বসলো। রাফসান চৌধুরী মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে? আভা সব ধীরে ধীরে বলল রাফসান চৌধুরীকে। রাফসান চৌধুরী মনোযোগ দিয়ে শুনলেন সবটা। তাহলে এই ব্যাপার? আভা চিন্তিত ভঙ্গিতে বলল, হ্যাঁ, যা হয়েছে তা খারাপ হলেও তোমাদের সম্পর্কের ক্ষেত্রে তা ভালোই হবে। মামার কথা বুঝতে পারল না আভা। সে কোন ভালোর কথা বলছে। চুপচাপ বসে আছে আভা। সে বিছানায়, তাসরিফ সোফায়। সে ল্যাপটপে কিছু করছে। আভা একটু পরপর তাকায় তাসরিফের দিকে। তাসরিফের হেলদোল নেই, সে নিজের মতো করে নিজের কাজ করছে। শুনছেন? তাসরিফ তাকালো না আভার দিকে। আভা আবার বলল, তাশরিফ ভাই শুনছেন? ল্যাপটপের দিকে দৃষ্টি রেখেই তাসরিফ বলল, কি হয়েছে? এমন করছেন কেন? কেমন করছি? এই যে বাসায় আসার পর থেকে কথা বলছেন না। তোর সাথে আগে কি অনেক কথা বলতাম? আভা নাবোধক মাথা নাড়ালো। তাসরিফ বলল, ফারাবিকে দেখলে মাথা গরম করাটা ওর প্রতি তোর দুর্বলতা প্রকাশ করে। কাজেই এমন না করলেই বোধ হয় ভালো। আর আরেকটা কথা, এখন তুই আভা নয়, মিসেস আভা চৌধুরী। নিজেকে একটু হলেও বদলা। আভা চট করে গিয়ে তাসরিফের পাশে বসলো। বেশ উৎফুল্ল নিয়েই বলল, আপনি ভালোবেসে কাছে টানলে আমি নিজেকে একটু নয় তাশরিফ ভাই, সবটুকু বদলে ফেলবো। ফারাবি, ফোন থেকে দৃষ্টি সরিয়ে রাহার দিকে তাকালো ফারাবি। এতক্ষণ কেউ কাউকে ওয়েট করায় রাহা? কামান ফারাবি, আমি একটু আমার আঙ্কেলের বাসায় গিয়েছিলাম। হেই, দেখি দেখি
তোমার গালে কালো দাগ কিসের? ফারাবি সঙ্গে সঙ্গে হাত দিয়ে ঢেকে ফেলল তার গাল। বুঝতে দিল না তাসরিফ তাকে আঘাত করেছে। কথা এড়োতে বলল, ওইটা কিছু না, বসো এইখানে। বসলো তারা দুজন। রাহা বলল, তোমার জন্য আমি লন্ডন থেকে বাংলাদেশ ব্যাক করেছি, কিন্তু এসে দেখছি সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তাশরিফ আভার প্রতি অনেক বেশি কেয়ারিং ফারাবি। আমি চিনতেই পারছি না তাশরিফকে। রাহা, এতটা কেয়ারিং হতে দেওয়া যাবে না তাসরিফকে। শুনো আমার কথা মনোযোগ দিয়ে। তুমি এমন এমন কাজ করবে তাসরিফের সাথে যাতে আবার সন্দেহ হয়, তাসরিফের প্রতি ভালোবাসা না সৃষ্টি হয়। তারপর? তারপরেই তো জমবে খেলা। লিসেন, কালকে একটা পার্টি আছে। ওই পার্টিতে আমাদের কোম্পানি ইনভাইটেড, মানে ওই পার্টিতে বড় বড় বিজনেসম্যান ইনভাইটেড আছে। আই অ্যাম শিওর আভা আর তাসরিফও ওই পার্টিতে আসবে, বিকজ তাসরিফের বাবা তো যাবেই না। ওইখানে গেলে কি হবে? যা হবে তার ডক্টর তাসরিফ চৌধুরীর পুরো ক্যারিয়ার ফিনিশড হয়ে যাবে। এইটা বলে বাঁকা হাসে ফারাবি। আভার দিকে এক পলক তাকালো তাসরিফ। মেয়েটা ঘুমিয়ে আছে। কখন কি বলে ফেলে আবেগের বশে তা হয়তো আভা জানেই না। আচ্ছা, আভা কি কোনোভাবে তাসরিফের প্রতি দুর্বল হয়ে পড়েছে? কথাটি ভাবতেই তাসরিফ বলল, দুর্বল তো আভাকে হতেই হতো। আগ বাড়িয়ে মানিয়ে নিচ্ছে, সমস্যা কোথায় তাতে? তখনই তাসরিফের ফোনে একটা কল আসে। তাসরিফ রিসিভ করতে উপাস থেকে কেউ একজন বলল, হ্যালো ডক্টর তাশরিফ চৌধুরী। তাসরিফ পেছন ফিরে তাকালো আভার দিকে। না, সে ঘুমিয়ে আছে। তাসরিফ ফিসফিস করে বলল, ওদিকের খবর কি? কিছু জানতে পেরেছো? ডক্টর, আপনার সন্দেহ একদম ঠিক। তাসরিফ বাঁকা হেসে কলটা কাটলো। মিনমিনিয়ে বলল, গ্রেট সারপ্রাইজ কামিং সুন। সকালে ঘুম থেকে উঠতেই আভা দেখলো তাসরিফ রুমে নেই। আভা হাই তুলতে তুলতে বলল, ডক্টর সাহেব কোথায় গেলেন? সে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে আয়নায় নিজেকে এক পলক পরক করে নিচতলায় যায় সে। রাহা সোফায় বসে নীরা চৌধুরীর সাথে কথা বলছে। আবার রাহাকে দেখেই মামাকে বলল, মামা তাশরিফ ভাই কোথায়? হসপিটালে গেছে। আয় মা, পাশে আয়। আভা গিয়ে বসলো মামার পাশে। তারপর রাহাকে দেখিয়ে দেখিয়ে বলল, যাওয়ার আগে তাশরিফ বলে গেছে বিকালে যেন সুন্দর করে সেজে থাকিস। আজ তোরা একটা পার্টিতে ইনভাইটেড। রাহা তখন বলে উঠল, আঙ্কেল, আপনি কি কোনোভাবে খান ইন্ডাস্ট্রির পার্টির কথা বলছেন? রাফসান চৌধুরী নাকের ডগা থেকে চশমাটা একটু ওপর দিকে নিয়ে বলল, হ্যাঁ, কেন? তুমি জেনে কি করবে? রাফসান চৌধুরী খোঁচা মেরে কথাটি বলেছে তা বুঝতে পেরেছে রাহা। রাহা তাও বলল, ওইখানে ইনভিটেশন কার্ড আমিও পেয়েছি আঙ্কেল। ভ্রু কুচকে তাকালেন রাফসান চৌধুরী। আভাও মামার দিকেই তাকালো। তারপর আভা বলল, আপনি কিভাবে কার্ড পাবেন আপু? বাংলাদেশে তো আপনার কার্ড নেই। রাহা তথমত খেয়ে গেল। হুট করেই বলল, থাকে না, কে বলল? আমার একজন আঙ্কেল থাকে, তিনি যেতে পারবে না বলে আমাকে পাঠাবেন। আমরা যেখানেই যাই সেখানেই এই মেয়েটার কেন যেতে হবে? কথাটি বেশ মিনমিনিয়ে কথাটি বলল আভা। ওয়াশরুম থেকে বের হয়ে এলো তাসরিফ। একটু আগেই সে হসপিটাল থেকে বাসায় ফিরেছে। আভার দিকে তাকাতেই দৃষ্টি স্থির হয়ে গেল তার। কালো রঙের শাড়ি পরেছে আভা, চুলগুলো ছেড়ে রেখেছে, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক। আভা পেছে তাকিয়ে দেখলো তাসরিফ তার দিকে তাকিয়ে আছে। আভা মাথা নিচু করে ফেললো লজ্জায়। তাসরিফ কাছে আসে আভার। আভার লজ্জা মাখা হাসি দ্বিগুণ হয়ে যায়। তাসরিফ নেশালো কণ্ঠে বলল, এত সেজেছিস কেন? কাকে দেখানোর জন্য? আভা ভুলবশত বলে ফেলল, আপনাকে দেখানোর জন্য। তো পার্টিতে কি একা আমি থাকবো? আভা আমতা আমতা করে বলল, না মানে কি ইয়ে করছিস? মিসেস চৌধুরী আমি। সুন্দরভাবে গেলে আপনারই তো সম্মান বাড়বে তাশরিফ ভাই। সবাই বলবে ওই দেখুন দেখুন, এটা চৌধুরী বাড়ির একমাত্র ছেলের বউ। তাসরিফ আর আভা পার্টিতে এসেছে। তাদের সাথে এসেছে রাহা। আভা ফারাবিকে পার্টিতে দেখে অবাক হয়ে বলল, তাশরিফ ভাই দেখুন, ফারাবি। তাসরিফ এক পলক তাকালো ফারাবির দিকে, আবার হাত ধরে বলল, সামনে চল। ফারাবি এইখানে থাকবেই, কারণ ওর বাবাও একজন বিজনেসম্যান। তখনই একটা ইয়াং ছেলে আসলো তাসরিফের কাছে। তাসরিফকে জড়িয়ে ধরে বলল, হাই তাশরিফ, হাউ আর ইউ? হেই শিথিল, আই এম ফাইন। অ্যান্ড ইউ? ফাইনালি রাইট? শিথিল হাসলো।
আসলে অনেক দিন পর দেখা তোর সাথে। পাশে কে ভাবি? বলল তাসরিফ পাশে না তাকিয়েই বলল। হ্যাঁ। শিথিল যেই পাশে হাত বাড়ালো চমকে উঠল তাসরিফ। আভা নেই পাশে, পাশে হলো রাহা। তাসরিফ কিছুই বলতে যাবে তার আগেই শিথিল বলল। বিয়ে করছিস জানাবি না? ইনভাইটও পেলাম না। শিথিল। শিথিল তাসরিফকে থামিয়ে দিয়ে বলল। নো প্রবলেম, একটা পাঠি, কিন্তু চাই অবশ্যই। এনজয় কর, আমি আছি। শিথিল যেতেই তাসরিফ রাহাকে বলল। আভা কোথায় রাহা? সবাই ভুল বুঝছে। রাহা বুঝেও নাম বোঝার মতো করে বলল। আমি কি দোষ তাসরিফ? আমি কি জানতাম সবাই আমাকে তোমার ওয়াইফ ভাববে? আভাকে দেখেছো? আই ডোন্ট নো। তাসরিফ গম্ভীর ফেস নিয়ে আভাকে খুঁজতে গেল। এইদিকে রাহা ফারাবিকে চোখে চোখে কিছু একটা ইশারা করতেই সে হাত দিয়ে ওকে দেখালো। আভা মন খারাপ করে হাঁটছে তাসরিফের পাশে। তাসরিফ তাকে ভীষণ বকেছে। তার কি দোষ? রাহাই তো তাকে বলল বাইরে তাকে নাকি কে ডাকছে। সে তো তাসরিফকে না বলে বাগানে এসেছিল, এতেই তার দোষ হয়ে গেল। মনে মনে রাহাকে ডাইনি থেকে নিয়ে সবভাবে ধুয়ে দিচ্ছে আভা। তাসরিফকে কিছু বলার সুযোগই পেল না সে। তাসরিফ প্রচুর রাগে রাগে ফেস নিয়ে আভাকে নিয়ে বসলো একটা জায়গায়। তখনই রাহা তাসরিফের সামনে জুসের গ্লাস রাখে। আভাকে নিজের হাতে একটা গ্লাস দিয়ে তাসরিফের দিকে আরেকটা গ্লাস এগিয়ে দিল আর বলল। টেক দিস তাসরিফ। তাসরিফ তাকালো রাহার দিকে। রাহা আভাকে তাড়া দিয়ে বলল। কি হলো আভা, জুসটা খাও। খাচ্ছ না কেন? তাসরিফ আবার হাত থেকে জুসের গ্লাসটা ট্রেতে রেখে রাহাকে বলল। দুটো গ্লাসের জুসই আগে তুমি খাও রাহা। রাহা থতমত খেয়ে বলল। হ্যাঁ। তাসরিফ আলতো হেসে বলল। হ্যাঁ, তোমাকেই বলছি, খাও। রাহা তখন আমতা আমতা করে বলল। আমি কেন খাবো তাসরিফ? জুস তো তোমাদের জন্য এনেছি। কে বলতে পারে? এই জুসে তো কিছু থাকতেও পারে, তাই না? রাহা অবাক হয়ে বলল। ওয়েট ওয়েট, তুমি কি কোনোভাবে আমাকে কোনো কিছু নিয়ে ডাউট করছো তাসরিফ? তাসরিফের শীতল চাহনি। সে মুচকি হেসে বলল। তোমাকে না, ফারাবিকে আমি সন্দেহ করছি। রাহা না জানার ভঙ্গিমাতে বলল। হু ইজ ফারাবি তাসরিফ? তাসরিফ আভার দিকে এক পলক তাকালো। আভার দৃষ্টি সবুজ ঘাসে। সে মাথা নিচু করে বসে আছে। তাসরিফ বলল। শত্রু, আমার ভীষণ কাছের শত্রু। রাহা হাঁপাতে হাঁপাতে বলল। আমি তো আর একটুর জন্য ভয় করে যাচ্ছিলাম ফারাবি। ফারাবি ড্রিঙ্কস খেতে খেতে বলল। সতর্কতার অভাব রাহা, তোমাকে অ্যাক্টিংয়ের উপর পিএইচডি করতে হবে। রাহা চোখ কঠিন করে বলল। আমি তোমার সাথে মিলে আর কোনো প্ল্যানে যাব না ফারাবি। তুমি অন্য কাউকে খুঁজে নাও। ফারাবি মনে মনে বলল। না, এখন রাহা হাতছাড়া করা যাবে না। না, এখন রাহাকে হাতছাড়া করা যাবে না, নয়তো আমি আভাকে হারাবো। ফারাবি চট করে বলল। এই রাহা, কুল ডাউন। নেক্সট প্ল্যান মনে আছে তোমার? ইয়েস। কোনো ভুল যেন না হয় রাহা, খুব কেয়ারফুলভাবে কাজটা করতে হবে। ফারাবির দিকে হুট করে তাকালো রাহা। চেকের মধ্যে শার্ট পরেছে সে, হাতা গুটিয়ে রেখেছে, জিন্স পরেছে সাথে, হাতে ব্রাউন ফিতার ঘড়ি, চুলগুলো উল্টানো, সিল্ক তা বোঝাই যাচ্ছে। ফারাবি রাহার এমন চাহনি দেখে আঙুলের তুড়ি বাজিয়ে বলল। হেই রাহা, এনি প্রবলেম? রাহা চমকে উঠল। হ্যাঁ, না না কিছু না। আচ্ছা আমি আমার কাছে যাই, তুমি এই দিকটা দেখো। ওকে। আপনি আমার সাথে কথা বলবেন না? তাসরিফ ফোনের থেকে নজর সরিয়ে আভার পানে তাকালো, তারপর বলল। আমি তো চুপই ছিলাম, তুই তো আমাকে কথা বলাচ্ছিস। আচ্ছা আপনি ডক্টর কিভাবে হলেন তাসরিফ ভাই? কেন? তোর কোন অকাজে কাজের কাজ করতে গিয়ে আমার নাম বদনাম হয়েছে? আপনি ডক্টর হলে আমার মন বোঝেন না কেন তাসরিফ ভাই? আচমকা আভার মুখে এমন কথা শুনে তাসরিফ কি জবাব দেবে ভেবে পেল না। তারা দেখিয়ে বলল। ভেতরে চল, কাপল ডান্স হবে। আপনি আমার সাথে নাচবেন তাসরিফ ভাই? সারা জীবনই তো নাচাবি, পার্টিতে নাচলে সমস্যা কোথায়? ফারাবি ডান্স করতে করতে রাহাকে তাসরিফের দিকে ছাড়তেই তাসরিফ সরে যায় আর রাহা পড়ে যায়। আচমকা এমন ঘটনায় হকচকিয়ে ওঠে রাহা। তাসরিফ দেখেও না দেখার ভান করে ডান্স করছে আভার সাথে। তাসরিফ আবার চোখে চোখ রাখতেই আভা লাজুক হেসে মাথা নুইয়ে ফেলে। তাসরিফ চারিদিকে তাকিয়ে বলল। তোর এত সুন্দর হওয়ার কি প্রয়োজন ছিল আভা? আভা তাসরিফের মুখে এহেন বাক্য শুনে বাকরুদ্ধ। ধীর কণ্ঠে বলল। আপনার দৃষ্টি সুন্দর বলে আমাকে আপনার সুন্দর লাগছে। বাহ, তুই তো কবি হয়ে গেলি রে আভা।
আমি তো কবি না, আমি লেখিকা, জানেন না? কখন থেকে লিখতে শুরু করলি? কোথায় লিখিস? ও মা, অনেক আগে থেকেই তো, জানেন না? আমি ফেসবুকে লেখালেখি করি, আমার পেজের নাম স্টোরি অফ মেঘ, মার্শিয়া জাহান মেঘ। তাসরিফ তাকালো ফারাবির দিকে। ফারাবির সাথে এখন অন্য একটা মেয়ে ডান্স করছে। রাহা রক্তিম চাহনি নিয়ে দেখছে ফারাবিকে। পা ব্যথায় সে এক জায়গায় ঝিম মেরে বসে আছে। ফারাবি হাত মুঠো করে মেয়েটিকে ছেড়ে রাহার কাছে গেল। দাঁতে দাঁত চেপে বলল, রাহা, তোমাকে দিয়ে কি একটা কাজও ঠিক মতো হবে না? রাহা রাগী কণ্ঠে বলল, আমি পড়ে গেলাম, তুমি উঠালে না অবধি, আবার এসো আমাকে ধমকাতে। শাট আপ রাহা, জাস্ট শাট আপ। এইটা আমাদের পরবর্তী প্ল্যান ছিল যে তাসরিফ রাবাকে ছেড়ে তোমাকে ড্যান্স করতে ধরবে, আর আমি এই সুযোগে রাবাকে নিজের কাছে টেনে নেব, তারপর ড্রিঙ্কস করিয়ে একটা রুমে নিয়ে যাব। ওইখানে তুমি তাসরিফকে নিয়ে আসবে, আমি আর রাবা ঘনিষ্ঠ মুহূর্তে থাকব। কি এটা আমাদের প্ল্যান ছিল না? ছিল, দোষটা তো তোমারই, তুমি তো আমাকে ভালোভাবে তাশরিফের দিকে ছাড়তে পারোনি। হ্যাঁ, সব দোষ আমার, আর তুমি দারুণ কাজ করো, তাই না? রাহা মুখে আঙুল রেখে ভাবনার ভঙ্গিমাতে বলল, একটা দারুণ প্ল্যান আমার মাথায় এসছে। পার্টির শেষের দিকে, এখন কোনো প্ল্যানই কাজে দেবে না। পারাবি, এই প্ল্যানটা কিন্তু জোশ, ভেবে দেখো। আচ্ছা, আমাকে বলো। আভা ওয়াশরুম থেকে এসেই দেখে তাসরিফ এইখানে নেই। ডান্স করতে করতে তার শাড়ির আঁচল কিছুটা সমস্যা হয়েছিল, তাই সে ওয়াশরুমে গিয়েছিল ঠিক করতে। এসেই দেখে তাসরিফ নেই। আবার চারিদিকে চোখ বুলিয়ে সবাইকে দেখতে পেলেও তাসরিফকে তার চোখেই পড়ল না। এই তো রাহাও আছে। তখনই আবার চোখ যায় তার হাতের কাছে একটা সাদা কাগজ। সে কাগজটা খুলে দেখলো, সেখানে গুটি গুটি করে লেখা, বাইরে অপেক্ষা করছি তোর জন্য, চলে আয়। আবার মুখশ্রীতে ফুটে উঠেছে হাসি। সে লাজুক হেসে মনে মনে বলল, ভালোবাসি আপনাকে প্রিয় ডাক্তার সাহেব। এইদিকে রাহা, আভাকে দেখেছো? না তো তাশরিফ, কেন? ইস, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। এক্ষুনি এখানে দেখি, আবার ওখানে দেখি, এক জায়গায় মেয়েটাকে কখনোই দেখি না। হে তাশরিফ, ডোন্ট ওয়ারি, হয়তো কাছেই আছে, এনজয় করছে পার্টিকে। আমার কাছে আসো, আমরা দুজন ড্রিঙ্কস করি। নো থ্যাঙ্কস রাহা, আমি এইসব খাই না। I know, because you are a doctor. I'm also an ideal doctor, but একটা লিমিট, প্লিজ। সরি রাহা, আমি খেতে পারবো না। রাহা তাসরিফের হাতে ড্রিঙ্কস দিয়ে জোর করে খাওয়াতে খাওয়াতে বলল, অনলি ওয়ান ডে বেব। তাসরিফ নেশার ঘরে পড়ে এক গ্লাসের বদলে 3 গ্লাস খেয়ে ফেলেছে ড্রিঙ্কস। রাহা রাজ্য জয়ের হাসি হেসে কল করলো ফারাবিকে আর বলল, কাজ হয়ে গেছে। তাসরিফের জায়গায় ফারাবিকে দেখে চমকে ওঠে আভা। সঙ্গে সঙ্গে জড়িয়ে রাখা হাত দুটো ছেড়ে দূরে সরে দাঁড়ায়। অবাক হয়ে বলল, আপনি? ফারাবি স্বাভাবিক কণ্ঠে বলল, ছাড়লে কেন? আরও কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরেই থাকতে। পিছু ফিরে দাঁড়িয়ে থাকা আভা বুঝতেই পারেনি যে এটা তাসরিফ নয়, ফারাবি। আভা অনেকটা রেগে বলল, তাশরিফ ভাই কোথায়? অন্য মেয়ের সাথে রোমান্স করছে তোমার তাসরিফ ভাই। কি? হ্যাঁ রাবা, ডক্টর তাসরিফ চৌধুরীকে তুমি চেনো না। সে মোটেও ভালো ছেলে নয়। ড্রেসের মতো সে মেয়েও চেঞ্জ করে। তুমি হয়তো জানোই না যে হসপিটালও তাসরিফ অনেক নার্সের সাথে ফষ্টি নষ্টি করে। সজোরে থাপ্পড় পড়ে ফারাবির গালে। আভা চিৎকার করে বলল, নেক্সট টাইম ডক্টর তাশরিফ চৌধুরী সম্পর্কে আর একটাও বাজে কথা বললে আমি আপনাকে ছাড়বো না মিস্টার ফারাবি রাজ। ফারাবি গালে হাত রেখে বলল, তুমি আমাকে বিশ্বাস করলে না তো রাবা, চলো আমার সাথে, নিজের চোখে দেখবে, চলো। কি দেখবো আমি? কি দেখবো? আভা চিৎকার করে কথাটি বলতেই ফারাবি তাচ্ছিল্য হেসে বলল, তোমার ডাক্তার সাহেব আসল চেহারা দেখবো, চলো। তার বেস্ট ফ্রেন্ড রাহার সাথে যে এখন এক বিছানায় শুয়ে কীভাবে নোংরামো সময় কাটাচ্ছে দেখবে না, চলো। ফারাবি আভার হাত টানতে টানতে নিয়ে গেল ভেতরে। সবার অগোচর একটি রুমে দরজা ধাক্কা দিতে আভা চমকে উঠল। মুখ তার বোবা বনে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। রাহার ওপর তাসরিফ। রাহা তাসরিফের পিঠ খামচে ধরে আছে। হানমনে বলল, ডক্টর সাহেব। আভা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, তার দৃষ্টি স্থির। ফারাবি আভার অগোচরে বাঁকা হেসে আভার দিকে তাকিয়ে বলল, ভুল মানুষকে বিশ্বাস করলে এভাবেই ঠকতে হয়। আবার এক মুহূর্ত অপেক্ষা করে না, এগিয়ে যায় তাসরিফের দিকে। তাসরিফকে সরিয়ে আনে রাহার থেকে। রাহা চমকে যাওয়ার ভান করে বলল, আভা, তুমি এখানে?
আভা যতটা রাগ নিয়ে কথা বলা সম্ভব ততটা রেগে বলল, লজ্জা করলো না তোমার একবারও এইভাবে নিজের বন্ধুর সাথে বিশ্বাস নিয়ে খেলতে? মানে কি যাতে বলছো আভা? তার সাথে তো আমাকে ডেকে আনলো এই রুমে, নয়তো আমি কি পার্টি ছেড়ে এই রুমে আসি সবার আড়ালে? আর আশা করি যা দেখছো তা ফোর্সলি কিছু নয়। আভা তাকালো এক পলক তাসরিফের দিকে। তাসরিফকে শার্ট পরাতে পরাতে বলল, এত নেশার ঘোরে আর যাই হোক, তাসরিফ ভাই আপনাকে ডেকে পাঠাতে পারে না। নেশা করেছে বলেই তাশরিফ আমাকে কাছে টেনেছে। আমি এখন এই মুখ কাকে দেখাবো? কাকে? কথাগুলো বলেই রাহা ন্যাকা কান্না জুড়ে দিয়েছে। আভা যত সম্ভব নিজেকে শান্ত রেখে তাকালো ফারাবির দিকে। গলা শুকিয়ে গেছে আভার। কিভাবে পারে মানুষ এমনটা করতে? আভা বলল, মিস্টার ফারাবিরাজ, ষড়যন্ত্র বড্ড কাঁচা হাতে করলেন, আর একটু সতর্ক হয়ে করার দরকার ছিল। ফারাবি বাঁকা হেসে বলল, শুধু তুমি জেনেছো সত্যিটা কি। সকাল হতে দাও, তারপর বুঝবে কোনটা কাঁচা হাতের খেলা আর কোনটা পাকা হাতের খেলা। মানে? ফারাবি তাকালো রাহার দিকে, রাহাও তাকিয়ে আছে ফারাবির দিকে। হুট করেই দুজন খুব বিশ্রীভাবে হেসে উঠল। কি হয়েছে আভা? তাশরিফের এই অবস্থা কেন? সদর দরজা দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে রাফসান চৌধুরী কথাটি আভাকে বলল। আভা মাথা নিচু করে বলল, মামা, আমি তাসরিফ ভাইকে আগে রুমে শুইয়ে দিয়ে আসি, পরে সব বলছি। রাফসান চৌধুরী চারিদিকে উকিঝুঁকি দিয়ে বলল, জলদি নিয়ে যা, তোর মামনি দেখলে তোকে আবার এ নিয়ে কথা শোনাবে, অথচ দেখা যাবে তোর কোনো দোষেই নেই। আভা তাকালো মামার দিকে, বলল, মামা কটা অবধি জেগে থাকবে? কেন, কি হয়েছে? তুই যা, আমি সজাগ আছি। আচ্ছা ঠিক আছে, আমি তবে যাই, ওনাকে ঠিক করি। কথা বলেই আভা উপরতলায় চলে গেল তাসরিফকে নিয়ে। কোনো রকমে হাঁটছে তাসরিফ। রাফসান চৌধুরী অবাক হয়েছে ছেলের এমন অবস্থা দেখে, কারণ তাসরিফ কখনোই ড্রিঙ্ক করে না। তিনি দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসে পড়লেন। ভাগ্যিস নীরা জেগে নেই। আমি জানি তুই হয়তো কিছু বলতে চাস আমায়, কিন্তু কি? তাসফির তো এইসব খায় না। রাহা, এখন ওই রাহা নামের মেয়েটা কোথায়? সে তো এখনো ফেরেনি। আমি নিজেও জানি মামা, তাসরিফ ভাই এসব খায় না। সম্পূর্ণটা ওরা দুজন আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিল। ওই মেয়ে আজ আসুক, আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। আমার ঘরে থেকে আমার ছেলে সর্বনাশ করতে ওই মেয়ের বুক কাঁপেনি? তাসরিফ ভাই এখন ঘুমাচ্ছে, সকালে ঘুম ভাঙলে সম্পূর্ণটা জানতে পারবো। কিন্তু এই রাহা এখনো ফিরছে না কেন? কি চাইছে মেয়েটা? আবার কোনো ঝামেলা পাকাবে না তো? রাফসান চৌধুরী কিছু একটা ভেবে বলল, ওহা শিট, আভা, আমি শিওর আগামীকাল প্রেসের মানুষজন আমাদের বাড়িতে এসে ভিড় করবে। কথাটা বলেই রাফসান চৌধুরী কপালে হাত রাখেন। চিন্তার ছাপ মুখমণ্ডলে স্পষ্ট। আভা নখ কামড়াতে কামড়াতে ভাবছে কিছু একটা। তারপর বলল, মামা, কোনোভাবে রাহা আর ফারাবি প্রেসকে আজ রাতেই ইনফর্ম করে দিবে না তো? হ্যাঁ, এটাই ভাবছি। এখন তো রীতিমতো তাসফিরের মান সম্মান যাওয়ার পথে, সাথে আমারও। আভা তৎক্ষণাৎ কিছু একটা ভেবে মুচকি হাসি দিল। রাফসান চৌধুরী চোখ এড়ায়নি সেই হাসি। তিনি বললেন, তুই হাসলি কেন আভা? মামা, সকালটা হতে দাও। যেই ফাঁদ ওরা পেতেছে সেই ফাঁদে এরা নিজেরাই তলিয়ে যাবে। ইট মারলে তো পাটকেল প্রয়োগ করতেই হয়। রাতের আধারে ছেয়ে আছে আকাশ, চারিদিকে নির্জনতা। আভা ধীর পায়ে ক্লাবে ঢুকে খুঁজছে সেই কাঙ্ক্ষিত জিনিসটি। টর্চ লাগিয়ে খুঁজেছে। বাইরে দাঁড়িয়ে আছেন টপ বিজনেসম্যান রাফসান চৌধুরী। আভাকে এই রাতে একা তিনি এখানে কোনোভাবেই আসতে দেয়নি। তিনি তখনই আভার চোখ যায় ওই কাঙ্ক্ষিত জিনিসটাতে। চোখ ঝলমল করে ওঠে তার। মনে মনে বলল, ফাইনালি পেয়ে গেছি। আমি বেঁচে থাকতে ডক্টর তাসরিফ চৌধুরী এবং রাফসান চৌধুরী মান সম্মান নিয়ে খেলতে আমি কাউকে দেব না, কাউকেই না। তাসরিফ চোখ দুটো ধীরে ধীরে খুলে চারিদিকে এক পলক তাকায়। ঝাপসা দেখছে সে। চোখ ঢোলে তাকালো চারিদিকে। উঠে বসে বিছানায়। মাথাটা ভীষণ ব্যথা করছে তার। কপালে হাত রেখে মনে করার চেষ্টা করছে তার সাথে কি হয়েছে। কিছু একটা ভেবে চিৎকার করে বলল, আভা, আভা, এই আভা। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আভা। চুলগুলো ভেজা তার। এত ক্লান্ত লাগছিল তার যে গোসল না দিয়ে থাকতে পারল না। হুট করে তাসরিফের এমন চিৎকার শুনে চমকে ওঠে সে। আভা তড়িঘড়ি স্বরে বলল, কি হয়েছে তাসরিফ ভাই? এমন করছেন কেন? বাজে স্বপ্ন দেখেছেন? আমরা না পার্টিতে ছিলাম? আমি এইখানে এলাম কখন? আভা তাসরিফের পাশে গিয়ে বসলো। তারপর বলল, পার্টিতে কি কি হয়েছিল
আপনার কোনো কিছুই মনে নেই? তাসরিফ অবুঝ দৃষ্টি নিক্ষেপ করলো আভার পানে। আভা নরম কণ্ঠে বলল, ঘুমান, সকালে হয়তো অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। আভার কথার পূর্ণাঙ্গ অর্থ বুঝতে পারল না তাসরিফ। আভাকে বলল, কি বলছিস এইসব? আভা তাসরিফের দিকে এক ধ্যানে তাকালো। মানুষটা কতটা নিষ্পাপ, অথচ তাকে কতই বড় না অপবাদ দিয়ে দিল। পার্টিতে কি কি হয়েছিল আমাকে বলুন তো শেষের দিকে। তোকে খুঁজতে খুঁজতে আমি আবারও বাগানে যাচ্ছিলাম। ঠিক তখনই রাহা এসে বলল, তুমি কি আমাকে খুঁজছো তাশরিফ? আমি বললাম, হ্যাঁ। তুমি ওকে দেখেছো? রাহা বলল, ক্লাবের পেছনের বেডরুমে তুই জানি কান্না করছিস। আমি গেলাম, তারপর হুট করেই লাইট অফ হয়ে যায়। ব্যাস এতটুকুই মনে আছে। এরপর কি হয়েছে তা মনে করতে পারছি না। আভা তাসরিফের একদম কাছে গেছে, গিয়ে নেশালো স্বরে বলল, আমাকে আজ একটু ভালোবাসেন না ডাক্তার সাহেব? আমার যে আপনাকে আজ বড্ড কাছে টানতে ইচ্ছে করছে। আভাকে দূরে সরিয়ে দেয় তাসরিফ। উঠে দাঁড়িয়ে বলল, এসব কি যা তা বলছিস আভা? অনেক রাত হয়েছে, শুয়ে পড়। আমিও শুয়ে পড়ছি। কথাটি বলেই তাসরিফ সোফায় গিয়ে শুয়ে পড়ে। সবটা মানিয়ে নেওয়ার সে চেষ্টা করছে ঠিকই, কিন্তু এতটা জলদি আভাকে নিজের সাথে মিশিয়ে নিতে চায় না সে। হয়তো এটা শুধু আভার ভালোর জন্য। আভা বিছানায় শুয়ে পড়ে, চোখে টলমল করছে পানি। দিনকে দিন তাসরিফের প্রতি সে দুর্বল হয়ে পড়ছে। তাসরিফ ড্রয়িং রুমে যেতেই চমকে ওঠে। বাড়ির পরিবেশ বেশ অন্যরকম। রাহা বসে কান্না করছে। তাসরিফের মা মিসেস নীরা চৌধুরী ছেলেকে দেখে বললেন, বাবা, আমি জানতাম তুই আভাকে পছন্দ করিস না, তাহলে জলদি ডিভোর্স দিয়ে দে ওকে, আর রাহাকে বিয়ে করে ফেল। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে। তাসরিফ মায়ের কথা কিছুই বুঝতে পারছে না। রাফসান চৌধুরী স্ত্রীকে ধমক দিয়ে বললেন, তুমি মা হয়েও এটা বিশ্বাস করলে? আভা নীরব দর্শকের ন্যায় বসে সবকিছু দেখছে। রাহা তাসরিফের সামনে এসে তাসরিফকে জড়িয়ে ধরে বলল, চলো তাসরিফ, আজই আমরা বিয়ে করে ফেলি, নয়তো আমি এই সমাজে মুখ দেখাতে পারবো না যে। এইসবের মানে কি রাহা? আমার সাথে এইসব হচ্ছে কি? কেন? গত রাতে যখন মাতাল হয়ে আমার দেহ উপভোগ করছিলে, তখন এইসব ধ্যান কোথায় ছিল? সাথে সাথে রাহার গালে কষিয়ে একটা থাপ্পড় পড়ে। রাহা গালে হাত দিয়ে তাকায় আভার দিকে, চোখ কঠিন করে বলল, হাউ ডেয়ার ইউ, আমাকে মারলি? তখনই প্রেসের লোকজন বাসায় প্রবেশ করে। পেছন পেছন আসে ফারাবি। সব নাটের গুরু যে সে তা আভা অনেক আগে থেকেই জানতো। প্রেসের একজন লোক তাসরিফের কাছে গিয়ে বলল, একজন সিনিয়র ফেমাস ডাক্তার হয়ে আপনি কিভাবে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করতে পারলেন ডক্টর তাশরিফ চৌধুরী? ডাক্তাররা নাকি নতুন জীবনদান করে, আর আপনি সেই জায়গায় জীবন নিয়ে কিভাবে ছিনিমিনি খেলা করতে পারেন? আপনার বিবেকে বাধা দেয়নি? সবগুলো কথা তাসরিফের মাথার উপর দিয়ে গেল। তখনই আভা তাসরিফের সামনে গেল, সাংবাদিকদের উদ্দেশ্যে বলল, আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা দেখার জন্য আপনাদের কিছু মেয়ের প্রতি যে সূক্ষ্ম বিশ্বাস তা নিমেষে ভেঙে যাবে। কি ম্যাম? ল্যাপটপ ওপেন করে আভা। গতরাতে সে সিসি ক্যামেরা খুঁজতে সে ওই ক্লাবে গিয়েছিল। স্পষ্ট সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাহা জোর করে তাসরিফকে ড্রিঙ্ক করিয়ে ইচ্ছে করে তাসরিফের শার্ট খুলে নিজেই গিয়ে তাসরিফকে জড়িয়ে ধরেছে এবং তাসরিফের হাত দুটো নিজের পিঠে নিয়েছে। সবাই বেশ বিস্ময়ের সাথে দেখছে ভিডিওটি। তখনই আভা রাহার কানে ফিসফিস করে গিয়ে বলল, কোন সময় কোন মুহূর্তে হাটে হাড়ি ভাঙতে হয় তা মিসেস তাশরিফ চৌধুরী ভালো করে জানে মিস রাহা। রাহা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ফারাবিকে বেঁধে রেখেছে তাসরিফ। তাসরিফ আভাকে বলল, আমার মান সম্মান নিয়ে এত বড় খেলা রাহা খেললো, অথচ তুই রাতে আমাকে কিছু জানাসনি। দাঁড় করিয়ে রেখেছিস কেন ওকে? ওকেও বেঁধে ফেলে রাখ এইখানে। বাবা, তুমি পুলিশকে কল দাও। রাফসান চৌধুরী ছেলের কথা শোনার সাথে সাথে কল করলো পুলিশকে। মিসেস নীরা চৌধুরী রাহার কাছে যেতে নিলে রাহা বলল, আন্টি বিষ। কিছুই বলতে পারলো না রাহা। পুনরায় মিসেস নীরা চৌধুরী তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারলো। নীরা চৌধুরী বললেন, তোকে আমি ভালো জানতাম, তুই এত বাজে মেয়ে তা আমি কল্পনাও করিনি। আমার বাড়ি থেকে আমার ছেলের সর্বনাশ করতে এসেছিলি। কাল লাগেনি তোর জন্য আভাকে আমি এত দূরে রেখেছি এতদিন। কথাগুলো বলে আভার দিকে তাকালেন নীরা বেগম। আবার কাছে গিয়ে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে মা, ক্ষমা করে দে আমাকে। আমি পায়ের জুতার জন্য কপালের টিপকে মূল্য দেইনি। মামি কি বলছেন এসব? আপনি আমার মায়ের মতন। আমি বুঝি তোর মা নয়, মামি কাকে ডাকছিস?
আভা জড়িয়ে ধরে নীরা চৌধুরীকে। রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন, দেখলে তো নীরা, আমার ভাগ্নি সেরা। ওদের কথার মাঝেই ফারাবি বলে উঠল, আমি তোমাকে ছাড়বো না আবা, তোমার জীবন আমি নরক বানিয়ে ফেলবো, যেমন করেই তুমি ফারাদের জীবন শেষ করে ফেলেছো। আভা অবাক স্বরে বলল, ফরহাদ, তাসরিফ আজ আর হসপিটালে গেল না। ফারাবি আর রাহাকে পুলিশ সকালেই ধরে নিয়ে গেছে। তাসরিফ মাত্রই বাইরে থেকে এসেছে। খুব এমার্জেন্সি কাজে তাকে ঘন্টাখানেকের জন্য বাইরে যেতে হয়েছিল। এসেই দেখে আভা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে আভার কাছে গিয়ে বলল, কি ভাবছিস? আভা বলল, কিছু না তো। ফারহাদকে? আভা তাকালো তাসরিফের দিকে। তারপর কি যেন হলো তার, জড়িয়ে ধরে তাসরিফকে। কান্না করতে করতে বলে, আমি যদি জানতাম ফারাবি নিজের বন্ধুর প্রতিশোধ নিতে আমাকে রেখে বিয়ের আসর ছেড়ে চলে গেছে, তাহলে এই গল্পের সমাপ্তি আগেই টেনে যেত। ফারহাদ ফারাবির বন্ধু? আভা সরে দাঁড়ায় তাসরিফের থেকে। তারপর রুমে গিয়ে বিছানায় বসলো। তারপর বলল, শুধু বন্ধু বললে হবে? ভাইয়ের থেকে কোন দিক দিয়ে কম ছিল না ওরা? ফরহাদ আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু ছেলেটা কিছুটা বখাটে টাইপের থাকায় আমি কখনোই পছন্দ করতাম না। রাস্তাঘাটে আমাকে বিরক্ত করত। দিন দিন খুব বাজে ভাবে সে আমাকে উত্ত্যক্ত করতে শুরু করলো। একদিন কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখলাম সে বিল্ডিংয়ের ছাদে গিয়ে বলছে, আভা, আমার সঙ্গে এই মুহূর্তে তুমি কাজী অফিসে না গেলে আমি এখান থেকে লাফ দিব। এইটা কখনো সম্ভব, একটা ছেলেকে হুট করে বিয়ে করা? আমি তেমন পাত্তা দিইনি বিষয়টা, ভেবেছিলাম ফান করছি, কিন্তু সে সত্যি সত্যিই সেদিন লাফ দিয়েছিল। তারপর? আভা এক পলক তাসরিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরও শেষ রক্ষা হয়নি। খুব বাজে অবস্থা ছিল বলে ওকে বাঁচানো সম্ভব হয়নি। তাসরিফ আভার দুই গালে হাত রাখলো। আভা একটু কেঁপে উঠল। তাসরিফ বলল, এতে তোর কোনো দোষ ছিল না আভা, ফারাবি ভুল করতে যাচ্ছিল। এখন ওসব নিয়ে ভাবিস না। এই চ্যাপ্টার এইখানে বন্ধ করে দে। আভা, আর একটা মাছ দিই? সবাই খেতে বসেছে। নীরা চৌধুরী ঠিক তখনই আভাকে কথাটি বলল। আভা বলল, না না মা, এটাই খেতে পারছি না। রাফসান চৌধুরী বলল, খেয়ে নে মা, খেয়ে নে। তোর মামের মনটা এখন ভালো হয়েছে। আবার কখন কি হয়ে যায় বলা তো যায় না, মানুষের মন বলে কথা। বাবা, আমার মা বলে কথা, মন ভালো সবসময়ই থাকবে। মধ্য দিয়ে মা আমার আর আভার বিয়েটা মেনে নিতে পারেনি বলেই এমন হয়েছে। তা নীরা, আবার বড় করে তোর মন বড় করে বিয়ে করাবে নাকি ছেলেকে? নীরা চৌধুরী অভিমানী স্বরে বললেন, আমার কথা কি কেউ শোনে? তোমার মনের ইচ্ছা পূরণ করবো নীরা। কয়েকদিন পর আপাতত ব্যাগটা গুছিয়ে নাও, আর তাশরিফ হসপিটাল থেকে ছুটি নিয়ে নে। কেন বাবা? রাত্রির বিয়ে ঠিক হয়েছে। কি? অবাক হয়ে বেশ উচ্চস্বরেই কি শব্দটা উচ্চারণ করলো আভা। রাফসান চৌধুরী হাসতে হাসতে বললেন, হ্যাঁ, সকালেই তোমাদেরকে জানাতাম, কিন্তু যা হয়ে গেল বলার সুযোগই পাইনি। রাত্রি আপু তো এখন বিয়ে করতে চায়নি মামা। বিয়েতে রাত্রির মত দিয়েছি বলেই তো ঠিক হয়েছে। তাসরিফ ল্যাপটপে কাজ করছে সোফায় বসে। আভা ফোনে কথা বলছে রাত্রির সাথে। কখন আসছিস আভা? আগামীকাল আসছি আপু। তা কিভাবে রাজি হলে বলো তো? ওপাশ থেকে রাত্রি বলল, মনের মশ পেয়েছিস তাই? তলে তলে এইসব চলছিল তাহলে? দুদিনের পরিচয়, বিয়ে বাবু? আভা অবাক হয়ে বলল, মাত্র 2 দিন? তোকে আসলে সব বলবো, ঘুমিয়ে পড় জলদি, সকাল সকাল উঠতে হবে। আভা কল কেটে শুয়ে পড়ল বিছানায়। তাসরিফের দিকে এক ধ্যানে তাকিয়ে কিছুক্ষণ দেখলো তাসরিফকে। কখন যে ঘুমিয়ে পড়ল টের পায়নি সে। সকালে ঘুম থেকে উঠে ভূত দেখার মতো চমকে ওঠে আভা। চিৎকার করে লাফিয়ে বিছানা থেকে নেমে পড়ে সে। তাসরিফ ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, চিৎকার দিচ্ছিস কেন? আপনি এখানে কি করছেন বিছানায়? আমার বিছানায় আমি থাকবো না তো কি তোর আত্মা থাকবে? আরে তাশরিফ ভাই, বুঝতে পারছেন, ডক্টর তাশরিফ চৌধুরী আমার সাথে একই বিছানায়। আমার বউয়ের সাথে আমি থাকবো না? আজব কথাবার্তা বলিস তুই আভা। আভা গোসল সেরে এসেছে। সে এখন সাজবে। এতদিন পর বাড়িতে যাবে, সে এইটা ভাবতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। তার চেয়েও বেশি এক্সাইটেড রাত্রির লাভ স্টোরি শুনতে।
আভা শাড়ি খুলে নতুন শাড়ি পরতে যাবে এমন সময় তাসরিফ বেলকনি থেকে রুমে আসে। আচমকা তাসরিফকে দেখে হতবাক হয়ে যায় আভা। তাসরিফ রুমে ছিল না ভেবে সে সম্পূর্ণভাবে শাড়ি খুলেছিল। আহ! চিৎকার করে উঠতেই তাসরিফ আভার মুখ চেপে ধরে। চিৎকার করছিস কেন আভা? তাসরিফ বুঝতে পেরে হাত সরিয়ে নেয় মুখ থেকে। আভা আমতা আমতা করে বলল, আপনি। তখনই আভা খেয়াল করলো তাসরিফ তার কোমরের দিকে তাকিয়ে আছে। আভা মুহূর্তেই শাড়ির জাপটে ধরে। তাসরিফ হ্যাচকা টেন দিয়ে আভাকে নিজের সাথে মিশিয়ে নেয়। শাড়িটা হাত থেকে ফেলে দেয় আভার, কোমরে শক্ত করে ধরে, আবার চুল ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দেয় সে। কয়েক মিনিট পর আভাকে ছেড়ে দেয় সে। বাঁকা হেসে বলল, জলদি রেডি হয়ে নাও আভা সোনা, যেতে হবে তো আমার শ্বশুর বাড়ি। কথাটি বলে তাসরিফ রুমের বাইরে যেতে আভা ঠোঁটে হাত দিয়ে হা করে তাকিয়ে আছে তাসরিফের যাওয়ার পানে। এখানে কি হলো আমার সাথে? স্বপ্ন নাকি সত্যি? নীরা চৌধুরী শাড়ি পরে রেডি হয়ে রাফসান চৌধুরী বললেন, শুনছো আমাকে কেমন লাগছে বলো তো? রাফসান চৌধুরী নাকের ডগায় চশমাটা এনে তাকালেন স্ত্রীর দিকে, তারপর বললেন, সবসময় যেমন লাগে তেমনই লাগছে। মুখ ফুলিয়ে ফেললেন নীরা চৌধুরী। স্বামীর এমন নিরামিষ জবাব ওনার হজম হলো না। রাফসান চৌধুরী আচমকা হেসে বললেন, তোমাকে সেই বিয়ের দিনের মতো সুন্দর লাগছে নীরা। তবে এখন তো বুড়ো হয়ে গেছি আমরা। বুড়ো বয়সে ভীমরতি ধরলো কেন তোমায়? তখনই রুমে আসে তাসরিফ, বাবাকে বলল, বাবা তোমরা তো রেডি দেখছি, এক কাজ করো, তোমরা আগে আগে চলে যাও, আমি আর আভা পরের গাড়িতে আসছি। নীরা চৌধুরী বললেন, একেবারেই চলে যাব, খামোখা আগে পড়ে কেন? মা, আভা এখনো রেডি হয়নি আর আমি তো গোসলই করিনি, কিভাবে যাব? আমরা সময় মতো চলে যাব, তোমরা চলে যাও এখন। রাফসান চৌধুরী নীরা চৌধুরীকে তাড়া দিয়ে বললেন, চলো নীরা চলো, নয়তো জ্যামে পড়তে হবে। রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী বেরিয়ে পড়ল। রাফসান ওপরতলায় গেল আভার কাছে। আভা তখন ড্রেসিং টেবিলের সামনে বসে কানে ঝুমকো পড়ছিল। সে খেয়াল করেনি তাসরিফ দরজার সামনে দাঁড়িয়ে তাকে দেখছে। ঝুমকো পড়ার পর পেছনে ব্লাউজের হুক লাগাতে গিয়ে পড়লো আরেক বিপদে। সে কিছুতেই লাগাতে পারছে না। ঠিক তখনই পিঠে কারো কোমল হাতে স্পর্শ পায় সে। আয়নায় তাকিয়ে দেখলো তাসরিফ। তাসরিফ চুল সরিয়ে হুকটা লাগিয়ে নিজেও আয়নায় তাকালো। আভাকে দেখছে সে। আজ যেন আভাকে একটু বেশি সুন্দর লাগছে। কেন এত বেশি সুন্দর লাগছে আভাকে? সে ভালোবাসে বলে? জবাব পেল না এই প্রশ্নের। আভা লাজুক স্বরে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? রেডি হয়ে যান জলদি, মা বাবা অপেক্ষা করছে আমাদের জন্য। মা বাবা তো চলে গেছে। চলে গেছে? চলে গেছে মানে কি? তাসরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, আমি যাই গোসল সেরে আসি, এসে রেডি হয়ে একটা জায়গায় যাব, তারপর বিয়ে বাড়িতে। ঘুরতে যাবেন মানে? এমনিতেই হাতে সময় নেই, এখন কি বলছেন এসব? আমি একা না, তোকে নিয়েই যাব। ঘুরতে? আরে আভাকে কিছু বলতে না দিয়ে সোজা ওয়াশরুমে চলে যায় তাসরিফ। আভা চুল বাঁধতে যাবে এমন সময় তাসরিফ ওয়াশরুম থেকে উকি দিয়ে বলল, চুল বাঁধিস না, তোকে খোলা চুলেই অনেক বেশি সুন্দর লাগে। চমকে উঠে পেছনে তাকায় আভা। ততক্ষণে তাসরিফ আবারও দরজা বন্ধ করে দেয়। আভা বুঝতেই পারছে না তার সাথে কি সত্যি এসব করছে তাসরিফ। আভা মিনমিনিয়ে হেসে আনমনে বলল, আমার ভালোবাসায় আপনি সিক্ত হয়ে থাকুন ডক্টর সাহেব। হুট করে ভালো লাগা থেকে ভালোবাসাগুলো খুব বেশি সুন্দর। ভালো লাগা, ভালোবাসা, অতঃপর বিয়ে, জীবন মারাত্মক সুন্দর। আভা পেছনে সিটে বসতে যাবে এমন সময় তাসরিফ ধমক দিয়ে বলল, সামনের সিট কি তোর চোখে পড়ে না আভা? পেছনের সিটে বসতে যাচ্ছিস কেন? ড্রাইভারের সাথে বসবো কেন আজব? ড্রাইভার কই পেলি তুই? আমি তোর হাজবেন্ড, ড্রাইভার না। আভা অবাক হয়ে বলল, আপনি ড্রাইভিং করবেন? ড্রাইভার চাচা কোথায়? ছুটি দিয়েছি আজ। এত কথা না বলে সামনে এসে বস। তোর মতো এত বকবক করতে পারবো না আমি। কি? আমি বকবক করি? তো কি করিস? আমি বকবক না, কথা বলি। তোর কথাগুলোই বকবক মনে হয়। কাকের মতো। কার মতো? কাকের মতো। আমি যাবই না। না গেলে আমার কি? রাত্রির বিয়ে মিস। তাসরিফের এমন অ্যাটিটিউড দেখে আভা দমে গেল। গাল ফুলিয়ে সিটে গিয়ে বসে।
তাসরিফ ড্রাইভিং সিটে বসে সানগ্লাসটা লাগিয়ে ড্রাইভিং করতে করতে বলল, সানগ্লাসটা পরে নিলাম, নয়তো একজনের মেজাজের তেজে চোখ দুটো অন্ধ হয়ে যাবে। নাক ভেঙচি কাটলো আভা, আর চোখে তাকালো তাসরিফের দিকে। ব্লু কালারের ব্লেজারের নিচে অ্যাশ কালারের একটি টি শার্ট পরেছে, জিন্স প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো হালকা ভেজা, যেতে যেতে শুকিয়ে হয়তো কপালে এসে বারবার পড়বে। যা সিল্কি চুল তার। তাসরিফিও তাকালো আভার দিকে। চোখাচোখি হতেই আভা জানালার বাইরে তাকালো। তাসরিফ মিনমিন করে বলল, সুন্দর ছেলে দেখলে বুঝি মেয়েরা এমন করেই তাকিয়ে থাকে? মিনমিন করে কথাটি বললেও আভা স্পষ্টই শুনতে পেল কথাটি। আভা বলল, আমি বুঝি না, মানুষ নিজের ঢোল নিজে পিটায় কিভাবে? হাও। তুই জানিস হসপিটালে কত ইয়াং ডক্টর আমার উপর ক্রাশ খেয়ে বসে আছে, ডেটেও যেতে চায়। পচা জিনিসে মাছি একটু বেশি ভনভন করে। এখন তো এইভাবে আমাকে সস্তা করবি, পেয়ে ফেলেছিস না একটা হ্যান্ডসাম ছেলেকে জীবনসঙ্গী হিসেবে। এখন তো তুই জানিসই আমি ম্যারিড, কাউকে চাইলেও সময় দেওয়া পসিবল না আমার, বিকজ ওই যে ডক্টর তাশরিফ চৌধুরী ম্যারিড। আভা নাক মুখ কালো করে বলল, বিয়ে না হলে বুঝি সব মেয়েগুলোকে পাত্তা দিতেন? আপনার তো দেখছি চরিত্র খারাপ তাসরিফ ভাই, অথচ বিয়ের একদিন আগেও আমি ভেবেছিলাম আপনার মতো ভদ্র, ম্যাচিউরড আর একটিও নেই। আমার চরিত্র খারাপ যেহেতু বলেই ফেলেছিস, এখন একটু দেখাবো নাকি চরিত্রের প্রভাব? ঘাবড়ে গেল আভা। তারপর বলল, মানে? তাসরিফ গাড়িটা সাইড করে আভার দুই গাল চেপে আবার ঠোঁটচোরা নিজের দখলে আনে। আভাকে ছেড়ে দিতেই তাসরিফ আলতো হেসে বলল, এখন একটু দেখালাম, খুব শীঘ্রই গভীর কিছু করে দেখাবো মিসেস তাশরিফ চৌধুরী। আভা হাঁপাতে হাঁপাতে কেবল তাকালো তাসরিফের দিকে। এই ছোঁয়াই তো সে মনে মনে সবসময় চেয়েছিল। এইভাবে খুব সহজে পেয়ে যাবে তা তো সে ভাবেনি। গাড়ি সাইড করে আবার হাত ধরে গাড়ি থেকে নামলো তাসরিফ। আবার চারদিকে চোখ বুলিয়ে বলল, আমরা এই জায়গায় এসেছি কেন তাশরিফ ভাই? জায়গাটা অনেক সুন্দর, তাই তাকিয়ে দেখ, চারিদিকে নারিকেলের গাছ সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে, শীতল হাওয়া, ঘাস, সামনে নদী, সব মিলিয়ে দারুণ একটা জায়গা। চল এখানে বসি। তাসরিফ আর আভা ঘাসের ওপর গিয়ে বসে পড়ল। তাসরিফ নদীর দিকে দৃষ্টি রেখে বলল, আভা, রাত্রির বিয়ে তো হয়েই যাচ্ছে। তো না, কিছু না। হঠাৎ এই কথা? আর এখানে আমরা বসে আছি কেন? যাব না? যাব তো। আভা, আমাদের এই বিয়েটা আমি মানি না। তাসরিফের মুখে এই বাক্য শুনে চমকে উঠল আভা। এই কথা শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আভা নিজেকে সামলে বলল, আমি জানি তাশরিফ ভাই, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আভা উঠে দাঁড়ালো। তাসরিফকে তোয়াক্কা না করে নিজেই গিয়ে গাড়িতে বসে পড়ল। তাসরিফ অবাক হলো আভার কার্যকলাপের ওপর। আজব, সে তো পুরোটা বলতেই পারলো না, এমন রিয়েক্ট করলো কেন? অবশেষে বিয়ে বাড়ি আলোকসজ্জাতে এসে পৌঁছালো দুজন। সারা রাস্তায় একটাও কথা বলেনি আভা। আভা গাড়ি থেকে নেমেই দৌড়ে ভেতরে গেল। তাসরিফ গাড়ি থেকে নামতেই রাফসান চৌধুরী আসলো। ছেলেকে বলল, এত লেটেই হলো কেন? আভা তোকে না নিয়ে ভেতরে চলে গেল যে? জানি না আমি। গটগট করে তাসরিফ চলে যাওয়াতে অবাকই হলো রাফসান চৌধুরী। ছেলে রেগে গেল, কিছু একটা তো হয়েছে। আভা রুমে আসতেই রাত্রি জড়িয়ে ধরে তাকে। আভা ভেতরে কান্না আটকে রেখে হাসি মুখে বলল, কি সুন্দর লাগছে তোমাকে আপু। এতক্ষণে আসার সময় হলো তোর? তুই কনের বোন, তুই থাকবি আগে আগে, তা না করে তুই সবার পেছনে। জলদি যা, রেডি হয়ে আয়। আভা নিজের রুমে চলে গেল। সারা বাড়িতে অতিথি বাচ্চাদের হইচই। আভা রুমে যেতেই কান্নায় ভেঙে পড়ল। চোখ টলমল করছে পানিতে। যত দূরেই সরিয়ে দিবে যদি দূরেই সরিয়ে দিবে তাহলে কাছে টানলে কেন তাশরিফ ভাই? এখন কি কেবল আপনার ওইটুকু স্পর্শকে মনে রেখে আমাকে কাটিয়ে দিতে হবে আমার জীবন? আবার এইসব ভেবে চোখ মুখ মুছে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। এখন সবাইকে সবটা বলা যাবে না, যা বলতে হবে তা রাত্রি বিয়ের পর, নয়তো খামোকা সবার আনন্দ মাটি হয়ে যাবে। আভা সব কিছু ভেবে নিজেকে সামলে নেয়। এইদিকে তাসরিফ অন্য একটা রুমে এসে পড়েছে মহা বিপদে। এইখানে আভার কাজিন তিশা, প্রাপ্তি, অনু সবাই তাকে ঘিরে আছে। একটার পর একটা মিষ্টি খাওয়াচ্ছে তাকে। তাসরিফ মুখ নাড়াতেই পারছে না।
তাসরিফ কোনো রকমে অনুর হাতের মিষ্টিটা খেতে খেতে বলল, এত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না শালিকারা। এইবার আমাকে ছাড়ো, নয়তো আমার আর পাঞ্জাবি পরা হবে না। কেন দুলাভাই, আবার স্পেশাল মিষ্টি খেতে খেতে কি এখন এই মিষ্টি তিতা লাগে? অনু কথাটা বেশ রসিকতা নিয়েই বলল। অনুর কথা শুনে তিশা আর প্রাপ্তি ফিক করে হেসে ফেলে। তাসরিফ কোনো রকমে তাদেরকে এইটা ওইটা বুঝিয়ে ওই রুম থেকে বেরিয়ে আসে। তাসরিফ আভার রুমে ঢুকতেই চমকে ওঠে। আভা সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। তাসরিফ মনে মনে বলল, তোমাকে কি নামে সম্বোধন করব মেয়ে? রূপবতী, মায়াবতী নাকি গোলাপী সুন্দরী? তাসরিফের এক ধ্যানে তাকিয়ে থাকা দেখে সংকোচ বোধ করে আভা। তাসরিফ বলল, এত সেজেছিস কার জন্য? বিয়েটা কি তোর নাকি রাত্রির? তাসরিফের কথাকে অ্যাভয়েড করলো আভা। সে তাসরিফকে এড়িয়ে চলে গেল রুম থেকে। তাসরিফ অবাক হয়ে বলল, আজব, মিষ্টি কুমড়োর মতো এইভাবে গাল মুখ ফুলিয়ে রেখেছে কেন? আভা সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে হাসি খুশি রাখার। এই মুহূর্তে কোনো সমস্যা সিন ক্রিয়েট করতে চায় না। তাসরিফকে এড়িয়ে চলতে সে সিদ্ধান্ত নিয়েছে সে তাসরিফের সামনেই পড়বে না আর। আভাকে রুমে প্রবেশ করতে দেখে রাত্রি বলল, আহ, মনে তো হচ্ছে আমি না, তুই বউ। কি সুন্দর লাগছে তোকে আভা। আভা হেসে বলল, আজ রাতে অনুষ্ঠানের পর কিন্তু তুমি ঘুমাতে পারবে না আপু। সারা রাত তোমার আর হবু দুলাভাইয়ের পরিচয় কিভাবে, তার গল্প শুনবো। রাত্রি আভাকে ফিসফিস করে বলল, আভা এদিকে আয়, তোকে একটা কথা বলি। আভা কান পেতে ধরলো বোনের কাছে। রাত্রি বলল, রং নাম্বারের পরিচয়? কি অনেক ইন্টারেস্টিং তো, কি বললো কল দিয়ে? এক্ষুনি সব শুনে ফেললে রাতে কি করবি? হুম, তাও ঠিক। তখনই আভার মা আসে। আভাকে বলল, আভা রাত্রিকে নিয়ে স্টেজে বসা। এই তো আমি নিয়ে যাচ্ছি মা, তুমি যাও। রাত্রিকে নিয়ে আভা বেরোতেই দেখলে ক্যামেরাম্যান এর জায়গায় তাসরিফ। রাত্রি আভার দিকে এক পলক তাকিয়ে অবাক হয়ে বলল, কি রে আভা, ডক্টর তাসরিফ চৌধুরী ডাক্তারি ছেড়ে আবার ক্যামেরা ধরলো কখন? আভা কথা বলল না। তাসরিফ বলল, ক্যামেরা হ্যান্ডেল সবটুকু আমিই করব। রাত্রি বের হ, একটু মুচকি হাসি দিয়ে। আমি ভিডিও শুরু করে দিচ্ছি। ক্যামেরার দিকে কিছুটা সময় তাকিয়ে তাসরিফ আবারও তাকালো আভার দিকে। তারপর রাত্রিকে বলল, রাত্রি, তোর সাথেরটাকে বল করলার মতো মুখটাকে মধুর মতো করতে। হলুদ ছোঁয়া শেষে নাচের পালা। তাসরিফ ক্যামেরা নিয়ে এতই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি আভা নাচতে নেমেছে। ভিডিও ক্লিক করতে করতে হুট করে আভাকে অন্য একটা ছেলের সাথে নাচতে দেখে চমকে ওঠে তাসরিফ। হাতের মুঠো আবদ্ধ করে মনে মনে আওড়ালো, মিসেস আভা, এর শাস্তি আপনাকে পেতেই হবে। তাসরিফ ক্যামেরা অন্য একটা ক্যামেরাম্যানের হাতে ধরিয়ে দিয়ে নিজেই নাচতে গেল আভার সাথে। আচমকা তাসরিফকে দেখে উপস্থিত সবাই ভড়কে গেল। তাসরিফ নাচবে? তাসরিফ? ভাবা যায়? গালি গালি মে ফিরতা है तू क्यों बन के बांझरा आओ मेरे दिल में बादशाह मेरी आशिक आवारा। গানের তালে তালে নাচতে নাচতে আভা আর তাসরিফ। গানের তালে তালে নাচছে আভা আর তাসরিফ, সাথে রাত্রির ফ্রেন্ড রোহান। আভা চমকের ওপর চমক পেয়ে ভড়কেই যাচ্ছে। সে এখনো ভাবতেই পারছে না তাসরিফ তার সাথে ডান্স করছে। নীরা চৌধুরী রাফসান চৌধুরীকে কনুই দিয়ে ধাক্কা দিয়ে বলল, এটা কি আমার ছেলে? না, আমাদের ছেলে। উপস, দেখো, মজা করবে না বলে দিচ্ছি। তোমার ছেলে নাচছে, এটাও দেখার বাকি ছিল। রাফসান চৌধুরী হেসে বলল, মাত্র তো শুরু, দেখ আর কি কি নতুন নতুন দেখা লাগে। তুই ওই ছেলের সাথে নাচতে গিয়েছিলি তাই না? অনেক বার বেড়েছে তোর, তাই না? ইস, হাত ছাড়ুন তাসরিফ ভাই, আমার হাতে লাগছে, ছাড়ুন। হাত ছেড়ে দিয়ে তাসরিফ অতিরিক্ত শক্ত করে ধরাতে হাত লাল হয়ে গেছে আভার। তাসরিফ দেওয়ালের সাথে আভাকে চাপিয়ে বলল, তুই ভুলে গেছিস তুই ম্যারিড? লজ্জা করে না অন্য কারোর সাথে এইভাবে নাচতে? আভার খুব ইচ্ছে হলো তাসরিফকে বলতে, কেন লজ্জা করবে? আপনি তো আমাকে নিজের বউ ভাবেনি না। ইচ্ছে করলেও সে বলতে পারলো না। জবাব না দিয়ে চুপসে রইল। আর কখনো যদি তোকে কিছু বলতে যাবে ঠিক তখনই রোহান সেইখানে আসলো। আভাকে দেখে হাসে বলল, হাই ভা, তোমাকে তো অনেক খুঁজেছিলাম, তুমি এইখানে যে? আভা কিছু বলার আগেই তাসরিফ বলল, কেন খুঁজছিলে? আভাকে কি দরকার? রোহান ব্যাপারটা বুঝতেই পারল না।
আভার দিকে তাকালো এক পলক, পরক্ষণেই তাসরিফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ওহ অ্যাকচুয়ালি আপনাকে তো আমি চিনলাম না। আমি ডক্টর তাশরিফ চৌধুরী। ও হ্যাঁ, রাত্রির কাজিন রাইট? নট অনলি কাজিন, অলসো আভাস হাজব্যান্ড। হোয়াট? ইয়েস, জানতে না তাই না? ইভা তোমার বিয়ে হয়েছে? রাত্রি তো আমাকে বলেনি। আসলে রোহান ভাইয়া হঠাৎ করে তাসরিফ রোহানের দিকে হাত বাড়িয়ে বলল, পরে কথা হবে, এখন আসি। চলো আভা। তাসরিফ আভাকে নিয়ে চলে আসলো সেইখান থেকে। আভা মিনমিনিয়ে বলল, ডক্টর তাশরিফ চৌধুরী জেলাস হয় অনেক, তাই না? অনেক বেশি জেলাস হয় আমাকে অন্যের সাথে দেখলে। এইবার থেকে যা দেখলে আপনি জেলাস ফিল করবেন তাই করব। ইয়া, আই ডু ইট। তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? উপরে। আজব, তুই উপরতলায় কেন যাবি? আমি এইখানে। আপনি এখানে হলে আমি কি করব তাশরিফ ভাই? আজকে আমি রাত্রি আপুর সাথে ঘুমাবো। রাত্রির সাথে তুই গিয়ে কি করবি? কিভাবে দুলা ভাইয়ের সাথে সম্পর্ক হলো সেই গল্প শুনবো না? আর আজ বাদে কাল আপু চলে যাবে, গিয়ে তো থাকতেই হবে। তাসরিফ আর বাধা দিল না। আভা চট করে বালিশ নিয়েই চলে গেল ওপরতলায়। আবাদের বাড়িটা গ্রামের মাঝে বেশ বড় বাড়ি, মধ্য দিয়ে উঠান, গোলাকারে নিচতলা করা আর ওপরতলা, চারিদিকে গাছগাছালি। হুট করে একদিন আননোন নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই উপাস থেকে একটা ছেলে বলে উঠল, আপনি কি কোনো ইয়াং মেয়ে? আমি আপনার বাড়ি কোথায়? আপনি কি আনম্যারিড? অ্যাকচুয়ালি বাসা থেকে বিয়ের ভীষণ চাপ দিচ্ছে। আমি দুদিন প্রেম করে হলেও কোনো মেয়েকে বিয়ে করতে চাই। কাজ নিয়ে এতটাই সিরিয়াস ছিলাম যে জীবনে কখনো প্রেম টেম করিনি। রাত্রি থামতেই আভা উত্তেজিত কণ্ঠে বলল, তারপর আর কি, এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো সে। প্রথমত কোনো ছেলের এমন কথায় আমি বেশ অবাক হলাম। জানি না সেটা কথায় কী ছিল, তবে সত্যি বলতে ফান হিসেবে আমি দুদিন কথা বলি। তারপর ছবি আনা নেওয়া দেখতে ভালো লেগে গেল, দেখেই ভালো লেগে গেল। আমার তো বিয়ে করতেই হতো, কাজে আমিও রাজি হয়ে গেলাম, দিয়ে দিলাম ঠিকানা। এত ইন্টারেস্টিং লাভ, 2 দিনের মাথায় আবার বিয়ে, আমি প্রথম দেখলাম আপু। এইদিকে মধ্যরাতে ঘুম ভেঙে যায় তাসরিফের। সে জেগে বের হয়ে আসে উঠোনে। উঠোনে দাঁড়িয়ে ওপরতলার দিকে তাকালো সে। কি হলো যেন, সে রাত্রিকে কল দিল। রাত্রি আর আভা কথা বলছিল। তাসরিফ ভাই কল দিয়েছে, এত রাতে কল ধর। আমি পারবো না আপু, তুমিই ধরো। ইস, আভা ধর না, হয়তো এখন কিছু লাগবে। আভা কল ধরতে উপাস থেকে তাসরিফ বলল, জলদি একটু বারান্দায় আয় তো আভা। আভাকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে, সাথে সাথেই কল কেটে দিল। কি রে, কি বললো? বারান্দায় যেতে। রাত্রি ঢং করে হেসে বলল, যা যা, তোকে ডেকেছে। তোকে ছাড়া বোধ হয় ঘুম আসছে না তার 2 চোখে। তাসরিফ দাঁড়িয়ে আছে উঠোনে। পরিবেশ বেশ গা ছমছমময়, ঠান্ডা শীতল পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ। আভাকে বারান্দায় আসতে দেখে তাসরিফ একধানে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে আবারও কল দিল। রাত্রির ফোন আভার হাতে থাকায় সে কল ধরে তাকিয়ে তাকিয়ে বলল, ডাকলেন কেন? তোকে দেখতে। আভা থমকে গেল কিছুক্ষণের জন্য, তারপর ডিভোর্সের কথাটা ভেবে বলল, এত রাতে এইসব কি ধরনের পাগলামি তাশরিফ ভাই? শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাসরিফ আচমকা আভার মুখে রাগী কণ্ঠে কথাগুলো শুনে অবাক হলো। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারা জীবন থেকে যাক আভা। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমাতে, তুই চলে আয় না। ডক্টর তাশরিফ চৌধুরী ভয় পাচ্ছে আর এটা আমাকে বিলিভ করতে হবে? আহত দৃষ্টি রাখলো তাসরিফ আভার দিকে। আভা কল কেটে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সবকিছু। আভা রুমে যেতেই রাত্রি দুষ্টু হাসি হেসে মুখে রেখে বলল, ডাকছে বুঝি, চলে যা, তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু, ঘুমাও তো, সকালে আবার অনেক কাজ আছে, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আয় শুয়ে পড়। ভোর সকালে ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়ির চারিদিক এখনো ফর্সা হয়নি পুরোপুরি। দরজার কড়া নাড়তে আভার ঘুম ভেঙে গেল। রাত্রির ফোনটা হাতে নিয়ে দেখলো মাত্র 5:38 বাজে। হাত হাই ফাইভ করতে করতে বলল, কে? মা বলছি রাত্রিকে ডেকে নিয়ে আয়। আভা দরজা খুলল।
চোখ টলতে টলতে বলল, আহা মা, আপুকে এখন ডেকে কি করবে? আপু ঘুমাক না একটু। আজ সারাদিনই তো ধকল যাবে আপুর উপর। গোসল করতে হবে না, দুধ মাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা, সে না হয় ঠিক আছে, তুই আয় নিচে। আসছি, তুমি যাও। আবার চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলার উঠোনে যেতে তাসরিফ যেই রুমে শুয়ে আছে সেই রুম টপকে যেতে হয়। আবার উকি দিল একটু রুমটায়, দেখলো তাসরিফ ঘুমিয়ে আছে। হাতের ঘড়িটাও খোলেনি, ব্যথা পাবে না এইটা ভাবতেই আভা রুমে যায়, গিয়ে জানালা একটু খুলে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি খোলেনি জানালা। বাতাস আসলেই হলো। আবার ধীর পায়ে তাসরিফের কাছে গেল, হাতটা কোমলভাবে ধরে ঘড়িটা খুলল। সে যেই ফিরে আসতে যাবে এমন সময় পেছন থেকে তাসরিফ হাত ধরে ফেলে। আভা চমকে ওঠে, শুকনো একটা ঢোক গিলল। তুই এখানে কি করছিস? রাতে তো পাত্তাও দিলি না। ভোর হতে না হতে আমার রুমে এসে যেই দেখলি একটা হ্যান্ডসাম ছেলে শুয়ে আছে, তখন আর সামলাতে পারলি না নিজেকে, তাই না? ইজ্জত ফালুদা করতে এসে পড়েছিস আমার। আভা পেছনে তাকালো, নাক ভেঙচি কেটে বলল, ওরে আমার রূপসী রে, সুন্দরী রমণী শুয়ে আছে, তাকে রেপ করার জন্য আভা রুমে এসেছে, তাই না? হাত ছাড়ুন। কথাটা বলতেই আভা চলে যাচ্ছিল রুম থেকে। তাসরিফ সাথে সাথে উঠে কোমর ঝাপটে ধরে আভার। সে এক হাত দিয়ে দরজা লাগিয়ে আভাকে মুখোমুখি আনলো। কি বললি তুই? আমি না, আপনিই বলেছেন। ছাড়ুন, যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। আমি কি পরনারীকে ঘরে রেখে দরজা আটকিয়েছি? বলল। আভা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তাসরিফ আরো শক্ত করে কোমরে জড়িয়ে ধরে আভাকে। এক হাত দিয়ে আভার চুল ধরে, অন্য হাত দিয়ে কোমর চেপে ধরল সে। আভাকে নিজের সাথে মিশিয়ে নিল নিমেষেই। কয়েক মিনিট পর আভাকে ছেড়ে দিতে আভা ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে বলল, এটা কি হলো সকাল সকাল? আমার জন্য এখন গিয়ে 1 কাপ চা নিয়ে আয়, যা। ও হ্যাঁ, চিনি ছাড়া চা নিয়ে আসিস, কারণ আমার মুখে এখনো মিষ্টির স্বাদ লেগে আছে। হোয়াই ইউ আর স্ট্যান্ডিং? হারি আপ, গো মিস সুইটি। সুইট টি। আভা অদ্ভুতভাবে তাকিয়ে কথাটি বলল তাসরিফকে। তাসরিফ ঘড়ি পড়তে পড়তে বলল, মিষ্টি চা। এইবার থেকে চিনি ছাড়া চা দিলেও চলবে, যদি রোজ তোর এই ন্যাচারাল মিষ্টি আমাকে খাওয়াস। আভা চোখ বড় বড় করে বলল, লজ্জা শরম কিছুই নেই, তাই না? তাসরিফ টি শার্ট খুলতে খুলতে বলল, যাবি নাকি এখন গভীর মিষ্টি পান করব? আভা তাসরিফের টি শার্ট খুলতে থাকা দেখে বুঝে গেল কথাটার পূর্ণ মানে। তাকে আর পাইকে জলদি ত্যাগ করে এই রুম। আভা রুম থেকে যেতেই তাসরিফ ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার প্রাণ যায় যায় অবস্থা। আভার মুখটা দেখার মতো ছিল। আভা, তাশরিফ উঠেছে। রাফসান চৌধুরী হেসে কথাটি বললেন। আভা বলল, বাবা, আপনি এত সকাল সকাল উঠেছেন? উঠবো না, ভাগ্নের বিয়ে বলে কথা। আমি মামা হই না, আমার কি কাজের অভাব আছে? আভা হাসলো কেবল। নাস্তা করেছেন? করছি। তাশরিফ এখনো উঠেনি? বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো। নাস্তা দিয়ে আয় তাহলে। বলল। মামার কথা ফেলতে পারেনি আভা। মামাকে বাবা ডাকতে প্রথমে যে লজ্জা পেত সে, ধীরে ধীরে তা কেটে গেছে। সে বলল, নাস্তা নিয়ে এসেই তো করবে মনে হয়। তাশরিফ এত ঝামেলার মাঝে খেতে পারবে না, তুই বরং দিয়ে আয়। আভা মনে মনে বলল, এইবার গিয়ে খাবার দিয়ে সোজা চলে আসবো। হাত ধরলে নাকে ঘুষি মারবো, কিস করতে আসলে ঠোঁট কেটে ফেলবো কাঁচি দিয়ে। কাঁচিটা কোথায়? কথাটি ভাবতেই চারিদিকে কাচি খোঁজে আভা। অবশেষে পেয়ে মনে মনে পৈশাচিক হাসলো সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। তাসরিফকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল আভা। মাত্রই ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে তাসরিফ। খালি গায়ে সে, চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে আভাকে দেখল সে। তাসরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিসনি। আভা বলল, আপনার আসলে মুখে কিছু বাধে না, তাই না তাশরিফ ভাই? নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেরিয়ে আসুন। নাস্তা রেখে আভা চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাসরিফ। মেয়েটা শরীর থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আভা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাঁচি নিয়ে এসেছিলি কেন?
তাসরিফ ভ্রু কুচকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় আভা। আমতা আমতা করে বলে, না মানে আমার ঠোঁট কাটতে এসেছিলি বুঝি? আভা আরেক দফা অবাক হলো। আসলেই তো, সেইটা উনি জানলো কিভাবে? তাসরিফ চট করে আবার হাত থেকে কাঁচিটা নিজের হাতে নিয়ে নেয়। আভার চুলের দিকে কাঁচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো কেটে বেবি করে দেই তোকে। আভা আমতা আমতা করে বলল, কি বলছেন এইসব তাসিফ ভাই? হাত ছাড়ুন, ডাকছে আমায়। পথ ছাড়ার জন্য পথ ধরেছি। ইস তাসিফ ভাই, কি শুরু করেছেন এসব? কি চান আপনি? কি চান? জীবনটা শেষ করে এখনো শখ মেটেনি? আপনাকে বিয়েটা করে ভীষণ অন্যায় করে ফেলেছি। হুট করে আভা এইভাবে রেগে যাওয়ায় তাসরিফ কিছুটা অবাক হলো। কি থেকে কি হয়ে গেল? তাসরিফ কিছু বলতে না বলতেই আভা চলে গেল রুম থেকে। তাসরিফ মিনমিন স্বরে বলল, ভালোই ভালোই রাত্রির বিয়েটা হয়ে যাক, তারপর তোকে আমি দেখে দিচ্ছি। আজ রাত্রির বিয়ে, বর এসেছে, সাথে দেখতে বেশ সুন্দর। জামাই হিসেবে তাকে রাত্রির পাশে মন্দ লাগবে না। জামাই তো লাখে একটা। গেটে দাঁড়িয়ে আছে আভা। টাকা নিয়ে তর্ক বিতর্ক চলছে। বরপক্ষের একজন ইয়াং ছেলে আভাকে রসিক স্বরে বলল, বেআইন সাহেব, এই গেটের দাম 1 লাখ টাকা কিভাবে দাবি করেন? তারপর আবার যেই শরবত নিয়ে এসছেন, আমার তো মনে হচ্ছে চিনিই দেয়নি। আভা টিটকারি মেরে বলল, না খেয়ে বলে ফেললেন বেয়াই? বাহ, আপনি তো দেখছি বুড়োদের মতো বেশ অভিজ্ঞতা আছে। বেআইন সাহেব কিন্তু বেশভাবে কথা বলতে জানেন। মুখ আছে তো কথা বলবো না? দূর থেকে তাসরিফ সব দেখছিল। হাতের মুঠো আবদ্ধ করলো সে। রুড়ো হয়ে সে গেল গেটের সামনে, আবার হাত ধরে বলল, আমি যে তোকে খুঁজছি, তোর সে খেয়াল আছে? ভুলে গেছিস তুই একটা ম্যারিড মেয়ে? এত রং ঢং কেন করছিস এখানে? আভা চারিদিকে তাকিয়ে বলল, সবাই দেখছে দাসুদ ভাই, হাতটা ছাড়ুন, আমার লাগছে। মানুষ দেখছে, তাতে আমার কি? আমার ওয়াইফ তুই, গট ইট? রাত্রির বিয়ে হয়ে গেছে। একটু আগে সবাই তাকে বিদায় দিয়েছে। বাবা মা কাছে আনমনে। মেয়েরা জন্ম হওয়ার পরেই এই নিয়ম নিয়ে আসে যে তাকে অবশ্যই বাপের বাড়ি ছাড়তে হবে। আভা ভাবছে একটু পরে সে সবাইকে সবটা জানাবে। পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায় সে। রাতে সবাই স্বাভাবিক হওয়ার পর একসাথে খেতে বসেছে। আভা তখন হুট করেই বলে ফেলল, আমি আর এই বিয়েটা সম্পর্কে থাকতে চাই না বাবা। এইবার এই সম্পর্কটা শেষ হওয়া প্রয়োজন। এতে আমি আর তাসিফ ভাই দুজনেই ভালো থাকবো। আমরা দুজন কেউই আপাতত ভালো নেই। সবাই খাওয়া থামিয়ে হতবাক হয়ে রইল। আভার বাবা বলল, এসব কি বলছিস আভা? তাসরিফ প্লেটে হাত রেখে একধানে শুধু তাকিয়ে আছে আভার দিকে। তার দৃষ্টি স্থির। রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একে অপরের চোখাচোখি যে ক্ষীণ স্বরে বলল, এটা তো হওয়ারই ছিল। নীরা, আমাদের প্ল্যান এই সম্পত্তিটা ঠেকাতে পারলো না। ভেবেছিলাম আভা অন্য ছেলের সাথে মিশলে তাসরিফের জেলাস ফিল হবে, কিন্তু ঘুরে ফিরে সম্পর্কের আগে জায়গাটাই। নীরা চৌধুরী মিনমিনিয়ে বলল, চুপ থাকো, এখন দেখো কি হয়। তাসরিফ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে আভার দিকে তাকিয়েই থাকলো। আভার দিকে তাকিয়ে হাতে পানি দিতে দিতে রাফসান চৌধুরীকে বলল, বাবা, আমি আগামীকাল সকালে ঢাকায় ফিরব। হসপিটালে আগামীকাল থাকতে হবে। আভা, তুমি এসব ভেবেই সিদ্ধান্ত নিয়েছো? রাফসান চৌধুরীর দিকে না তাকিয়ে ছোট্ট করে উত্তর দিল, সেও না খেয়ে চলে গেল। এই দহন তার আর সহ্য হচ্ছে না। বুক ফাটে, তবুও মুখ ফোটে না মেয়েটার। সকালে ঘুম থেকে উঠতেই আভা নিচতলায় গেল। তাসরিফ হয়তো চলে গেছে, এইটা ভাবতেই কষ্ট হচ্ছে মেয়েটার। সে নিচতলায় গিয়ে অবাক হলো। বিলাস আয়োজন। হতবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আজ কি কোনো কিছু আছে নাকি বাড়িতে? গতকালই তো আপুর বিয়ে হলো। মা, মামা, মামি কোথায়? ঢাকায়। ওরাও চলে গেছে ছেলের সাথে? হ্যাঁ, শর্ট দেখি অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ? ওমা, তোর বিয়ের? আমার বিয়ের? বিস্ময় নিয়ে বলল আভা। সে নাক ফুলিয়ে বলল, একটা সম্পর্ক শেষ করতে বলতে না বলতেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা মা? আভার মা হাসলেন। মেয়ের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে চলে গেলেন তিনি। এই সম্পর্কটা আর চাই না বলতেই ধরে নিলে আমি ডিভোর্স দিব, তাই না? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের বিয়েটা বিয়ে লাগেনি। এখন অনুষ্ঠান করে ধুমধাম করে আবার বিয়ে করব আমরা রাত্রির বিয়ের পর। কিন্তু তুই বুঝলি উল্টোটা। ভীষণ রাগ নিয়ে
ঢাকায় ফিরে যাচ্ছি। একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। সবাইকে বলে এসেছি অনুষ্ঠান শুরু করতে। নিয়ে যাব তোকে বউরূপে। বিচ্ছেদের শখ জেগেছিল না তোর? সেই শখ আমি একদম মাটিতে মিশিয়ে দেব বিয়ের রাতে। তুই তো ভালো করে চিনিসই না এই তাশরিফ চৌধুরীকে। শুধু অপেক্ষা কর ওই দিনের। ইতি, তোর ডাক্তার সাহেব। চিঠিটা পড়ে থমকে ওঠে আভা। এটা কি ছিল? তার মানে ইস, কি ভুলটাই না করলো আভা। অনুশোচনায় কাতরে উঠছে। তড়িঘড়ি করে সে রুমে গিয়ে ফোন হাতে নেয়। তাসরিফের নাম্বারে কল দিতেই ফোন অফ পাচ্ছে সে। খুব বড় একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল। আবার অপশন চৌধুরীকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই বলল, বাবা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে। ফোন অফ কেন? তোর সাথে রাগ করেই বোধহয় করেছে। আজ হসপিটাল থেকে ফিরে 4 দিন আর যাবে না, কারণ বিয়ে তো তোদের, বুঝলি মা? আমরা না বুঝেই ছেলেটাকে কষ্ট দিলাম। এপাশ থেকে আবার শব্দহীন কান্না অনুভব করলেন রাফসান চৌধুরী। শান্ত স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না। তাশরিফের জেদ বেশি, একসময় রাগ দমিয়ে তোকে ঠিকই কল দিবে। শুনছো, আভা কিছুই খাচ্ছে না। খামোখা ছেলেটাকে ভুল বুঝে এখন নিজে শাস্তির ভোগ করছে। আভার মা স্বামীকে কথাটি বলতে তিনি অবাক হয়ে বললেন, কি বলো? না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে তো। আজ বাদে কাল গায়ে হলুদ। আভা কি বুঝছে না? একটা সময় সব ঠিক হয়ে যাবে। আর তো মাত্র 3 থেকে 4 দিন, এরপরে তো বিয়ে। পাঠান সাহেব কথাটি বলতে আভার মা স্বামীর পাশে গিয়ে বসলেন। বললেন, মান অভিমান আছে বলেই সম্পর্ক সুন্দর। সারাদিন ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে তাসরিফ। গোসল সেরে বিছানায় এসে বসলো সে। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে আভাকে ছাড়া। এই কয়দিনে মনের অজান্তে মেয়েটাকে ভালোবেসে ফেলে সে বোধহয় ভীষণ অন্যায় করেছে। নয়তো এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে কেন? নীরা চৌধুরী রুমে আসলেন। ছেলেকে চিন্তিত থাকতে দেখে বললেন, কি হয়েছে তাশরিফ? কি নিয়ে ভাবছিস? মায়ের কণ্ঠস্বর শুনে চোখ তুলে তাকায় সে। মা, ফুপি আম্মু কল দিয়েছিল, ওইদিকে সব ঠিক আছে? নীরা চৌধুরী কাশি দিয়ে গলা ঝাড়লেন। ছেলের দিকে আর চোখে তাকিয়ে বলল, তুই কি কোনোভাবে আভা কেমন আছে ওইটা জানতে চাচ্ছিস? তাসরিফ মায়ের হাত দুটো মুঠো করে ধরে নিজের পাশে বসায়। হেলে বলল, ওটাই মা, আবার কথাই জানতে চাচ্ছি। কান্নাকাটি করে একাকার মেয়েটা। আজ নাকি সারাদিন কিছু খায়ওনি। এমন জেদ ভরে কি করবি বলতো? দে না একটা কল। তাসরিফ মায়ের কথাকে সম্পূর্ণ এড়িয়ে বলল, মা, ক্লান্ত লাগছে, খাবারটা রুমে দিয়ে যাও তো, খেয়ে শুয়ে পড়বো। সকালে আবার হসপিটালে যেতে হবে। নীরা চৌধুরী বুঝলেন ছেলেকে এসব বলে কাজ হবে না, কিন্তু তিনি অবাক হলেন। সকালে হসপিটালে যাবে মানে? আগামীকাল থেকে তো এই বাড়িতে অনুষ্ঠান। অতিথিরা এসে ভিড় জমাবে এই বাড়িতে, বর থাকবে না। তিনি বললেন, তুই তো কয়েকদিন হসপিটালে যাবি না বলেছিলি, বলিসনি কাউকে যে তোর বিয়ের অনুষ্ঠান করে পালন করা হচ্ছে আবার? মা, বিয়ের দিন বিয়ে করতে যাব, গায়ে হলুদের দিন সময় মতো স্টেজে বসবো। খামোখা সারাদিন বাসায় থাকবো কেন? দমে গেলেন মিসেস নীরা চৌধুরী। ছেলের সাথে কথায় না পেরে বললেন, আচ্ছা, আমি গিয়ে বরং খাবারটা নিয়ে আসি। মিসেস নীরা চৌধুরী চলে যাওয়ার পর তাসরিফ ফোনটা হাতে নেয়। মা যে তাকে বলল কল দিতে, সে কিভাবে কল দেবে? সে যে এখন রাগের মাঝে আছে। পুরো কথা না শুনে কিভাবে নিজে নিজেই ডিভোর্সের কথা ভেবে নিল আভা। আসলে সে বাসায় থাকবে না, কারণ বাসায় থাকলেই আভাকে অনেক বেশি মিস করবে, তাই হসপিটালে যাবে। তাসরিফ মিনমিনিয়ে বলল, আভা কাঁদছে, একটা কল কি ফুপি আম্মুকে দিব? ভাবতেই ফোনের লক খুলে সে। লক খুলতেই ঝলমল করে উঠলো আভার হাসি মুখের ছবিটা। আভা তো জানেই না তাসরিফের মনে সে কত আগেই জায়গা করে দখল করে রেখেছে। তাসরিফ কল লাগালো তার ফুপ্পি আমুকে। আপনি কেন এমন করছেন তাশরিফ ভাই? কিভাবে পারছেন আমার সাথে কথা না বলে থাকতে? সারাটা দিন গেল, একবারও কল দিতে পারেননি আমাকে। এত ব্যস্ত আপনি? আমি না হয় না বুঝে একটা ভুল করেই ফেলেছি, তাই বলে এভাবে কষ্ট দেবেন? আমি মরে গেলেই আপনি শান্তি পাবেন, তাই না? কান্না করতে করতে কথাগুলো ফোনের উপাস থেকে বলছিল আভা। তাসরিফ বাকরুদ্ধ হয়ে গেছে আভার কথা শুনে। সে কল দিয়েছিল তার ফুপ্পি আম্মুকে। আভার সামনে ফোন থাকায় হুট করে তাসরিফের নাম্বার দেখে তড়িঘড়ি করে সে কল রিসিভ করে। সে জানতো আভাই কল ধরবে। তাসরিফ রেগে গিয়ে বলল, মরার কথা মুখে আনার সাহস কি করে হয় তোর আভা? ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে।
নেই কোনো জবাব। তাসরিফ আবারও বলল, মরতে হলে তোকে এই তাসরিফ চৌধুরীর বুকেই মরতে হবে। মরার অনেক শখ তোর, তাই না? রেডি থাক, তোকে আমি মেরে ফেলবো। তোর আর কষ্ট করে রশি কিনতে হবে না ফ্যানে ঝোলানোর জন্য। তখনই আভার রুমে তার মা আসে। এসে মেয়েকে ফোনে হাতে নিয়ে কাঁদতে দেখে উত্তেজনায় মেয়ের কাছে গেলেন। বিষয়টা বুঝতে 1 মিনিট সময় লাগলো ওনার। ফোনটা হাত থেকে নিয়ে কানে ধরতেই বলল, তাশরিফ। ফুপি আম্মুর কণ্ঠ শুনে তাসরিফ বলল, ফুপি আম্মু, ফোনের লাউড স্পিকার বাড়াও একটু। লাউড স্পিকার বাড়ালেন তিনি। ওপাশ থেকে আভা তাসরিফের দাম্ভিক কণ্ঠ শুনতে পেলেন। ফুপি, তাকে বলো জলদি খেয়ে নিতে। না খেয়ে থেকেছে আবার শুনলে আমার চেয়ে খারাপ কাউকে সে দেখবে না। আফটার অল সে ডক্টর তাশরিফ চৌধুরীর ওয়াইফ। না খেয়ে রোগী ব্যক্তিকে বিয়ের দিন মেকআপ করলেও সুন্দর লাগবে না। আভার মা হাসবে নাকি কাঁদবে ভেবেই পেলেন না ভাই। আভা চোখের পানি মুছে ফোনের কাছে মুখ নিয়ে মাকে বলল, মা, তাকেও বলে দাও আমি মিসেস তাশরিফ চৌধুরী। আমি যেহেতু বলেছি আমি খাবো না, তার মানে আমি খাবোই না। আমি না খেয়ে থাকলেও কারো কিছু যায় আসে না। আর মেকআপ করব না বিয়েতে। রুগীকে ডক্টর বিয়ে করলে করবে, না করলে নেই। মধ্যরাতে তাসরিফকে নিজের রুমে দেখে চমকে ওঠে আভা। তাসরিফ ব্ল্যাক কালারের শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, হাতে ব্রাউন কালারের ঘড়ি, শার্টের নিচে ব্ল্যাক টি শার্ট। কালোতে এত সুন্দর লাগে মানুষকে। ভূত দেখার মতো চমকে ওঠে আভা। আহ করে চিৎকার করতেই সাথে সাথে তাসরিফ মুখ চেপে ধরে আভার। এত চিৎকার কিভাবে করিস বলতো? তোর দ্বারাই এসব সম্ভব? আপনি এখানে কিভাবে সম্ভব? তাসরিফ আভাকে ছেড়ে খাবার আনপ্যাক করতে শুরু করলো। আভা চোখ বড় বড় করে হেঁটে হেঁটে তাসরিফের কাছে গেল। বলল, বলছেন না কেন? কল কাটার সাথে সাথে গাড়িতে উঠেছি। মানুষের তো আবার মুখে ভীষণ কথা ফুটেছে। আভা গাল ফুলিয়ে বিছানায় গিয়ে বসে পড়ল। আভা গাল ফুলিয়ে বিছানায় গিয়ে বসলো। গালে 2 হাত রাখলো সে। তাসরিফ খাবারের প্লেট সামনে নিয়ে মেখে আভার দিকে এগিয়ে বলল, হা কর। আমি খাবো না। দেখ আভা, রাগ কিন্তু যায়নি এখনো। খেতে বলছি, খা। তাসরিফের দাম্ভিক কণ্ঠ শুনে হা করলো সে। তাসরিফ ধীর কণ্ঠে বলল, মেয়েরা এত রং তামাশা কিভাবে করে? রং তামাশা করলে যদি এমন কেয়ার পাওয়া যায় তাহলে রং তামাশা করা উচিত। তাসরিফ কথা বলছে না। সে চুপচাপ খাইয়ে দিচ্ছে আভাকে। তাসরিফের নীরবতা আভার বোধহয় একদম ভালো লাগছে না। সে খুঁচিয়ে বলল, মানুষ তো গোমরা কিভাবে হয় আল্লাহ আল্লাহই জানে। তাসরিফ একদম নিচু স্বরে জবাব দিল, ডাক্তারদের চরিত্রই এমন। দুশ্চরিত্র ডাক্তার হলে সমস্যা কোথায় শুনি? তাসরিফ তাকালো আভার দিকে। আভার একদম কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল, দুশ্চরিত্র হলে তোরই সমস্যা। 2 দিন আর দাঁড়াতে পারবি না। তাসরিফের এহেন বাক্য শুনে থমকে গেল আভা। দুশ্চরিত্র হতে বলেছে বলে সত্যি সত্যিই হয়ে যাবে? মানুষ এমনও হয়? তাসরিফ প্লেটে পানি ঢালতে ঢালতে বলল, এখন চুপ করে গেলি কেন? আয়, ওই ব্যবস্থা করি। কোন ব্যবস্থা? আভার চোখ মুখে বিস্ময়। সে আমতা আমতা করে আবারও বলল, বিয়ের পর। আমাকে বাইরে পাঠানোর ব্যবস্থার কথা বলেছি। তুই কি কোনোভাবে অন্য কিছু ভেবেছিস? চোখে মুখে লজ্জা ভাসমান আভার। সে কি ভেবেছিল আর তাসরিফ কি বলল, তার আর কথা বলার মুখ রইল না। কি হলো, চল নিচে আয়। দরজা লক করতে হবে না। এসেছিলেন কিভাবে? এত রাতে দরজা খুলে দিল কে? কে আবার? ফুপি আম্মু। এখন চলে যাবেন কেন? থাকেন, সকালে যায়েন। এই রাতে আপনাকে পাঠাতে চাই না। রাস্তাঘাটও ভালো না। এত ভাবলে এত দূর থেকে আনতি না। আভা অন্যদিকে মুখ ঘোরালো। নিষ্পাপ আবদার, থেকে যান না। এই রাতে যাওয়ার কি দরকার? 2 দিন পর বিয়ে, এখন থাকলে খারাপ দেখায় না? আভা অবাক হলো। সে তড়িঘড়ি করে বলল, আজব তো, এমন ভাব করছেন যেন আমরা অবিবাহিত যুবক যুবতী। আমরা তো বিবাহিত দম্পতি। বাব্বা, তোর মুখ তো বেশ কথা ফুটেছে আভা। তাসরিফের রসিক স্বরের কথা শুনে ঝিম মেরে বসে রইল। তাসরিফ বিছানায় বসে মোজা জোড়া খুলতে খুলতে বলল, সকালে ডেকে দিস কিন্তু, নয়তো লজ্জায় পড়তে হবে। আভা চঞ্চল হয়ে মুখে হাসি ফোটালো। কিছুটা উচ্চস্বরেই বলল, আচ্ছা। তাসরিফ ঘুম থেকে উঠতেই রুমটাকে অচেনা অচেনা লাগছে। ভাবতে ভাবতে হুট করে রাতের কথা মনে পড়ে গেল তার। চমকে ওঠে সে। মোবাইল হাতে নিয়ে সময় দেখে মাথার হাত তার 10টা 15 বাজে। জলদি টি শার্ট পরতে পরতে বিছানা থেকে নামে সে। আভা আসে রুমে নাস্তা নিয়ে। তাসরিফ বিরক্ত হয়ে বলল, তোকে না বলেছি
ভোরে ডেকে দিতে এখন আমি কিভাবে যাব? মানুষ কি ভাববে? আজব, কি ভাববে? জামাই মধ্যরাতে বউয়ের কাছে এসেছে। মানুষ কি বোকা নাকি? বোঝে না কিছু? মানে এই আভা, তুই কি বলছিস এইসব? এমন ভাব করছিস যেন তোর সাথে রোম্যান্স করতে এসেছি। ভুল কি বলেছি? সারা রাত তো আপনার বুকেই আমার মাথা ছিল। কি? জি, এখন জলদি ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে আসুন। মা নাস্তা পাঠিয়েছে আপনার জন্য। তাসরিফ আবার হাত টেনে নিজের কাছে একদম নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, কি একটা বিশ্রী ব্যাপার হয়েছে, বুঝতে পেরেছিস? মানুষ বলবে 2টা দিন বউকে ছাড়া থাকতে পারলো না। আভা গালে হাত রাখে তাসরিফের, তারপর নেশালো কণ্ঠে বলল, থাকতে পারবে কেন? বউ ছাড়া পুরুষ মানুষ ভালো থাকে? অবিবাহিত থাকলে আলাদা হিসাব, কিন্তু বিয়ে করার পর বউ ছাড়া কোনো পুরুষই থাকতে পারে না, বুঝলেন ডক্টর সাহেব? ছাড়ুন এবার, যান ফ্রেশ হয়ে আসুন। কথাটি বলে আভা হেসে দৌড়ে বের হয়ে যায় রুম থেকে। তাসরিফ আভার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো ফেস নিয়ে বলল, কেন যে নিজের হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম। তাসরিফ যখন এইসব ভাবছিল তখনই আভা রুমের বাইরে থেকে উকি দিয়ে বলল, আচ্ছা, ও বাড়িতে কি বলে আসেননি যে আপনি এখানে এসেছেন? না মানে বাবা সকালে আপনার ফুপ্পিকে কল দিয়ে বলল তাশরিফ গেছে ওখানে। তাসরিফ মাথায় আবারও হাত রাখলো। ইস, কি লজ্জাটাই না সে পেল। তাসরিফ রেডি হয়েছে চলে যাওয়ার জন্য। আভার মুখের হাসি মলিন। তার ইচ্ছে করছে তাসরিফের সাথেই চলে যেতে, কিন্তু ওই যে ঘটা করে আবার বিয়ের আয়োজন শুরু হয়েছে। পাঠান সাহেব বললেন, তাসরিফ সাবধানে যেও বাবা, তোমার ফুপ্পি এই ব্যাগে খাবার দিয়ে দিয়েছে, যাওয়ার পথে খেয়ে নিও। আঙ্কেল, এইগুলোর কি দরকার ছিল? আমি নিব না এইসব, প্লিজ রেখে দিন। তাসরিফের ফুপি বলে উঠল, নিবি না মানে? নিতেই হবে। আর আঙ্কেল কি, বাবা বলতে শিখ তাশরিফ। আর আমাকে শুধু আম্মু ডাকতে পারলে ডাকিস, নয়তো ডাকার দরকার নেই। ফুপি আম্মুই তো ভালো। না, একদম না। তাসরিফ হেসে বলল, আচ্ছা আম্মুই ডাকবো। এখন তাহলে যাই। আচ্ছা, সাবধানে যাস। আভা যা, তাশরিফকে গাড়িতে উঠিয়ে দিয়ায়। আভা তাসরিফের সাথে হাঁটতে হাঁটতে বাড়ির বাইরে বের হয়ে আসলো। তাসরিফ গাড়ির দরজা খুলে বসতে যাবে এমন সময় আবার বেরিয়ে আসলো। আভার দিকে তাকিয়ে বলল, মুখ মলিন করার দরকার নেই, 2 দিন পরই হাসি মুখে নিয়ে যাব। আর খাবার না খেয়ে থাকার কথা যেন আর না শুনি। দেখি কপালে কি এটা। কথাটি বলেই আভাকে কাছে টেনে আভার কপালে চট করে একটা চুমু দিয়ে ফেললো তাসরিফ। তাসরিফ বাসায় প্রবেশ করতে নীরা চৌধুরী তাসরিফকে দেখেও না দেখার ভান ধরে স্বামী রাফসান চৌধুরীকে বললেন, দেখেছো, তোমার ছেলের ওপর দিয়েই একটু কঠিন, ভেতর থেকে বউ পাগল। দেখলে না কিভাবে না বলে চলে গেল আভার কাছে। তাসরিফ লজ্জা পেলেও তা প্রকাশ করলো না। মাথা নিচু করে সোজা উপরতলায় চলে গেছে। পেছন থেকে শোনা গেল মা বাবার অট্টহাসি। নিজের রুমে এসে গোসল সেরে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই শুনলো ফোনের রিংটোনের আওয়াজ। ফোন হাতে নিল সে। ফুপ্পির নাম্বার, আভা কল করেছে বোধহয়। এইটা ভেবে কল রিসিভ করলো তাসরিফ। ওপাশ থেকে আভার কোমল কণ্ঠ শোনা গেল, বাসায় গিয়েছেন? হ্যাঁ এসেছি, মাত্রই গোসল করে বের হলাম। এখন লম্বা একটা ঘুম দিব। একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। গায়ে হলুদের আগেই উঠবো, তা নিয়ে তোকে ভাবতে হবে না। ওপাশ থেকে আর কোনো আওয়াজ এলো না। তাসরিফ বলল, হ্যালো হ্যালো। শুনছি। আবার মলিন মুখের উত্তর। তাসরিফ বলল, কি হয়েছে, মলিন হয়ে আছিস কেন? ওইভাবে কথাটা না বললেও পারতেন। তাসরিফ বুঝতে পেরে বলল, আরে আমি তো সাধারণভাবেই বলেছি, এতে পেঁচানোর কি আছে? আমি কথা পেঁচাই? কথাটি বলে তাসরিফ পড়ল আরেক বিপদে। এখন প্যাচাস বললেও দোষ, না বললেও দোষ। তাসরিফ বলল, আরে না, আমি ওইটা বলতে চাইনি তো। আজব, তুই এখনো বাসায় কি করছিস? ড্রেস গহনা রেডি কর, সন্ধ্যার আগে পার্লারে যাবি না? না, যাব না, বিয়ে করব না আমি। বিয়ে না করলেও সমস্যা নাই, তুলে নিয়ে এসে বিয়ে করব। আপনি ডাক্তার, কোনো ভিলেন নয়। আমি তোর জন্য ডাক্তার থেকে ভিলেনও হতে পারি। আভা পার্লারে এসেছে সাজতে। ইস, কত সুন্দরভাবে বাড়ি ভর্তি লোক, হাসিতে মশগুল প্রত্যেকটা মানুষ। আজ তার বিয়ে, সে বউ সাজবে। আগের বার বিয়েটা একদম অপ্রস্তুত ভাবেই হয়ে গেছিল। এখনই যতটা আনন্দ ততটা একদমই ছিল না। তখনই আভার কাজিন তিশা আসলো। উৎফুল্ল হয়ে বলল, আপু, আপু, ভাইয়া কল দিয়েছে।
আভা আনমনে হেসে তড়িঘড়ি করে ফোনটা হাতে নিল। ওপাশ থেকে তাসরিফ বলল, অডিও না, ভিডিও কলে আয়। না এখন না, আমি পার্লারে। আসতে বলেছি, আয়। তাসরিফের দৃঢ় কণ্ঠে কথাটি শুনে দমে গেল আভা। ভিডিও কল এলো। আভা কল রিসিভ করতেই ওপাশ থেকে তাসরিফের ঝলমলে হাসি। একটা মানুষের হাসি এত সুন্দর কিভাবে হয়? আভা, দেখ তো আমি কোন পাঞ্জাবি পরবো। পার্লারের মেয়েরা হাসছে ওপাশ থেকে তাসরিফের কথা শুনে। আভা লাজুক হেসে বলল, ওই যে মেরুন কালারেরটা পরুন, ওইটাই আপনাকে সুন্দর লাগবে। তুই লাইনেই থাক, কল কাটিস না, আমি চেঞ্জ করে আসি। তাসরিফ ক্যামেরা অফ করলো। 5 মিনিট পর আসলো। কেমন লাগছে? সুন্দর লাগছে তো। আভা, তোর মতো তিতাকে আসলে জিজ্ঞেস করাই উচিত হয়নি। কি করলাম? একটু ভালোভাবে বলতে পারিস না যে অনেক সুন্দর লাগে আপনাকে? আভা দাঁত বের করে হেসে ফেললো। পরক্ষণে বলল, যে শুনছেন, আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে। মাকে বলুন কালো টিপ লাগিয়ে দিতে, কারোর যেন নজর না লাগে। সাবধানে থাকবেন, বুঝলেন? না জানি কেউ আবার কিডন্যাপ করে নিয়ে যায়। আভার কথা শুনে পার্লারের উপস্থিত সবাই ফিক করে হেসে ফেললো। ওপাশ থেকে তাসরিফ চুলে চুলকানির ভান করে বলল, তোকে আজ অনেক সুন্দর লাগছে আভা, ঠিক যেন কোনো রাজ্যের রাজকন্যা, ঠিক যেন কোনো বাগানের অপরাজিতা ফুল। গায়ে হলুদের অনুষ্ঠান বেশ সুন্দরভাবে সম্পূর্ণ হলো। নাচে গানে মেতে উঠেছিল পুরো বাড়ি। মনে হচ্ছিল হ্যাঁ, এ বাড়ির একমাত্র ছেলের বিয়ে। রাফসান চৌধুরী স্ত্রীকে বললেন, তোমার ছেলের বিয়ে ধুমধামে দিচ্ছ, খুশি তো তুমি? অনেক ইচ্ছে ছিল না? নীরা চৌধুরী বললেন, খুশি হব না, এখন শাশুড়ি হয়েছি, কিছুদিন পর হব দাদি। হাসলেন রাফসান চৌধুরী। দেখতে দেখতে ছেলেটা কত বড় হয়ে গেছে। এই তো সেই দিনই তো তাসরিফ রাগ করতো অফিস থেকে উনি ফিরলে। তখনই তাসরিফ আসে বাবা মায়ের রুমে, এসে বলল, মা, কি হয়েছে বাবা? তোর বিয়ের শাড়িটা কোথায় দেখি তো। নীরা চৌধুরী অবাক হয়ে বললেন, কেন? দাও না। আলমারি থেকে শাড়ি বের করলেন নীরা চৌধুরী। তাসরিফ মায়ের হাত থেকে শাড়িটা নিয়ে বলল, হ্যাঁ চলবে। কি চলবে? মা, এই শাড়িটাই আভা বিয়ের দিন পরবে। কি? অবাক হয়ে রাফসান চৌধুরী আর নীরা চৌধুরী একসাথে উচ্চস্বরে বলে উঠলেন। তাসরিফ বলল, অবাক হওয়ার কি আছে? আমার মায়ের শাড়িতে আমার বউ আসবে। কিন্তু বাবা। মা, এইটাই পরবে। এই শাড়ি দাদি তোমাকে দিয়েছিল। এত সুন্দর শাড়ি আজকাল তো পাওয়াই যায় না। ঝুমকি লেহেঙ্গা শাড়ি আমার একদম অপছন্দ, তাই এই সুন্দর শাড়িটা পরেই আভা আসবে। ছেলেকে জড়িয়ে ধরলেন নীরা চৌধুরী। তিনিও ভেবেছিলেন আগে থেকেই তাসরিফের বউকে এই শাড়িটা পরিয়ে এই বাড়িতে আনবেন। কখনো বলা হয়নি। আজকালকার যুগে ছেলে মেয়েদের এই শাড়ি পছন্দ নাও তো হতে পারে। সারা বাড়ি জুড়ে হইচই আজ বিয়ে। বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির মতোই হবে। মানুষে ভিড় জমে আছে। আভাকে সাজাচ্ছে পার্লারের 2টা মেয়ে। বাসায় আনা হয়েছে তাদের। বরপক্ষ আসবে না, এসে গেছে। শুধু জামাই আর বাকি পুরুষেরা বাকি। মহিলারা চলে এসেছে শাড়ি গহনা নিয়ে। তাসরিফের কথা অনুযায়ী আভাকে আজ শাশুড়ির শাড়ি পরিয়েই সাজানো হচ্ছে। নীরা চৌধুরী আসলেন রুমে। আভা বলল, মা দেখো তো আমাকে কেমন লাগছে। কারণ নজর না লাগুক আমার মেয়ের ওপর। বউ না, আমি আমার বাড়িতে মেয়ে নিয়ে যাচ্ছি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তাসরিফ আসবে একটু পরই। বর এসেছে শোনা গেল বাইরে থেকে। আভা জানলায় দাঁড়ালো গিয়ে। গাড়ি থেকে নামছে তাসরিফ। খয়েরি রঙের শেরওয়ানিতে কি সুন্দর লাগছে মাশাল্লাহ। আমার বরকে জামাই জামাই লাগছে একেবারে। আমার জামাই তো জামাই জামাই লাগছে আবার কি। তাসরিফের নজরও জানলাই। হয়তো আভাকে দেখা যাচ্ছে। নিজের দিকে তাকিয়ে কি যেন ভাবছে সে। বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আভাকে গাড়িতে বসানো হলো। সে আজ কাঁদছে না। কাঁদবে কেন? সে তো জানে সে যখন চাইবে তখনই এখানে চলে আসতে পারবে তাসরিফ, আর নয়তো তার মামা তাকে নিয়ে আসবে। তাসরিফ গাড়িতে বসতে ড্রাইভার গাড়ি স্টার্ট করে দিল। তাসরিফ আভাকে বলল, তুই এমন কেন রে আভা? মেকআপ নষ্ট হয়ে যাবে বলে একটু কান্নাও করলি না? তাসরিফের এহেন বাক্যে থতমত খেয়ে গেল আভা। এইটা কি বললো তাসরিফ তাকে? এই, আপনি জানেন আমি সাজের জন্য কান্না করি না। তো কি ভেবেছিস এত টাকা দিয়ে আটা ময়দা সুজি লাগিয়েছি? কান্না করলে তো এইসব শেষ হয়ে যাবে। কে বলেছিল পার্লারের কথা? কে আবার? আমি। তাহলে এখন কথা শোনাচ্ছেন কেন? কথা শোনালাম কোথায়? আমি তো বললাম একটু। এই একটু বলবেন কেন?
আমার বউ তাই। ফুলে সজ্জিত একটা রুমে বসে আছে আভা আর তাসরিফ। আভা লজ্জায় আজ চোখ তুলে তাকাতে পারছে না তাসরিফের দিকে। আজ এত লজ্জা পাচ্ছে কেন সে? বিয়ের এই রাতটাই বুঝি সব মেয়েদের এমন লাজুক মুখে বসে থাকে? তাসরিফ বলল, তাকাচ্ছিস না কেন? না মানে আমার না কেমন জানি গরম গরম লাগছে আভা। কোথায়? বিয়ের এসি তো অনই আছে। এত সুইট হট একটা বউ সামনে থাকলে এই এসি তো গরম হয়ে যায়। ইস, কি যে বলছেন অসভ্যের মতো। প্রেমিক পুরুষরা অসভ্যই হয় জানিস। আমার না জ্বর জ্বর লাগছে। আভা হাতটা তাসরিফের কপালের দিকে বাড়িয়ে দিল, বলল, কই দেখি তো। আভা হাত দিয়ে বলল, জ্বর আসেনি। তাসরিফ চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস নিয়ে বলল, এত ভালো মেডিসিন থাকলে রোগ তো বলবেই। আই এম কামিং স্যার। আভা এইবার লাজুক হেসে বলল, কি যে শুরু করেছেন আপনি। আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। আজ রাত তো ঘুমানোর নয়, আজ তোকে ঘুমাতে দিব না। আমার বড্ড বাবা বাবা ডাক শোনার ইচ্ছে হয়। আজ রাতে তোমাকে আমি আদর দিব আর তুই আমাকে কিউট একটা বাবু গিফট করবি। লজ্জায় লাল হয়ে যায় আভা। খুব গভীরভাবে আভাকে কাছে টেনে নেয় তাসরিফ। আজ রাত তাদের, একান্তই তাদের। সকালে সূর্যটা হয়তো অন্য দিনের চেয়ে আজ রাতের পর একটু বেশি সুন্দর দেখাবে।